বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 26শে জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 19তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 19তম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব আপিলের বিধান সমূহ। আপিলের বিধান সমূহ ধারা 404 থেকে 431। তো আপিল আসলে কি, এটার কোনো সংজ্ঞা কিন্তু আমাদের এই ফৌজদারি কার্যবিধিতে প্রদান করা হয় নাই। আপিলের সংজ্ঞা দেওয়া হয় নাই, রিভিশনের সংজ্ঞা দেওয়া হয় নাই, বেইলের সংজ্ঞা দেওয়া হয় নাই, কোয়াশমেন্টের সংজ্ঞা দেওয়া হয় নাই, অনেক কিছুর আছে যেগুলো সংজ্ঞা দেওয়া হয় নাই। চার ধারাও দেওয়া হয় নাই বা পরবর্তীতেও দেওয়া হয় নাই। তো আপিলটা আসলে কি? আপিল হচ্ছে যে যখন বিচারিক আদালত কোনো সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্ত বাদীর পক্ষে আসুক বা বাদীর বিপক্ষে আসুক, আসামির পক্ষে আসুক বা আসামির বিপক্ষে আসুক, তখন ওই সিদ্ধান্তের বিরুদ্ধে যে সংক্ষুব্ধ, মানে যে অ্যাগ্রিড, ওই সিদ্ধান্ত যার মনোভূত হয়নি, তখন যে আদালত সিদ্ধান্ত দিয়েছে তার চেয়ে উপরের আদালতে গিয়ে নালিশ করা বা আবেদন করা যে আমি অমুক আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ, আমি এটা বাতিল চাই বা আমি এটা পরিবর্তন চাই। এই যে যে আপনি আবেদনটা করতেছেন বিচারিক আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে, রায়ের বিরুদ্ধে বা কখনো আদেশের বিরুদ্ধে, একেই বলে হচ্ছে আপিল। এখন সেম জিনিস রিভিশনের ক্ষেত্রেও, যে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের ওই বাতিল পরিবর্তনের জন্য আবেদন করার বলে কি রিভিশন। এখন যদি বলেন যে স্যার তাহলে দুইটাই যদি সেম জিনিস হয় তাহলে পার্থক্য কি? পার্থক্য হলো আপিল হয় ঘটনাগত প্রশ্নে, আইনগত প্রশ্নে। মানে কোনো মামলায় যদি ঘটনাগত ভুল থাকে সেটা, অথবা কি আইনগত ভুল থাকে, এই দুই ক্ষেত্রে করা যায় হচ্ছে আপিল। এবং আপিল হচ্ছে কায়েমি অধিকার। সর্বপ্রথম সবার আগে করতে হবে আপিল। যদি কোনো ক্ষেত্রে আপিল করছেন, দেখা হলো আপিলে যে সিদ্ধান্ত দিয়েছে সেটাও মনোভূত হয় নাই বা কোনো জায়গায় আপিলের বিধান নাই, সেই ক্ষেত্রে করা যাবে হচ্ছে রিভিশন। আর রিভিশনের মাধ্যমে শুধুমাত্র আইনগত ভুল ত্রুটি সংশোধন করা যায়, এবং শুধু আইনগত ভুল ত্রুটি থাকলেই হবে না, ওই আইনগত ভুল ত্রুটির কারণে ন্যায় বিচার ব্যাহত হতে হবে। তো তাহলে আপিল উচ্চ আদালতে করতে হয় ঘটনাগত প্রশ্নে বা আইনগত প্রশ্নে, আপিল একটা কায়েমি অধিকার। রিভিশন উচ্চ আদালতে করতে হয় কোন ক্ষেত্রে? আইনগত ভুলের ক্ষেত্রে, এবং আইনগত ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয়। বাট একটা আদেশ, সে জায়গায় আপিলও করা যায়। মানে একটা আদেশ যদি আপিল করার বিধান থাকে তাহলে অবশ্যই আপিলই করতে হবে, যদি আপিলের বিধান না থাকে তাহলে করতে হবে কি রিভিশন। এবং রিভিশনকে আপনি অধিকার হিসেবে দাবি করতে পারবেন না। আপনি রিভিশন করলেন, শুনলে শুনলো, না শুনলে না শুনলো, বাট আপিল হচ্ছে আপনার আইনগত অধিকার। তো এই আপিল সম্পর্কে আলোচনা করেছে ফৌজদারি কার্যবিধি 404 থেকে 431 ধারায়। তো আমরা প্রথমে চলে আসি, দেখেন বল দিবেন আপিল একটি কায়েমি অধিকার। কায়েমি, যদি জিজ্ঞাসা করেন স্যার কায়েমি অধিকার এই অর্থটা কি? কায়েমি অধিকার মানে হলো যে অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারে না। ধরেন বাংলাদেশের সরকারি রাস্তা দিয়ে হাঁটা, এই যে মানে যে আপনি যে সামনের রাস্তা দিয়ে হাঁটা, যে রাস্তা কোনো ব্যক্তিগত না, এই রাস্তা দিয়ে হাঁটা আপনার কায়েমি অধিকার। এই জায়গা থেকে কেউ আপনাকে কি করতে পারবে না, বঞ্চিত করতে পারবে না, বরং যদি কেউ বঞ্চিত করে তার বিরুদ্ধে আপনি আইনগত পদক্ষেপ নিতে পারেন। তারপরে দেখেন, এটা ইম্পর্টেন্ট, ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে আপিল চলতে পারে, এই কথাটা বলা হয়েছে 418 ধারায়। ইম্পর্টেন্ট, ঘটনার প্রশ্নে বা আইনগত প্রশ্নে আপিল চলতে পারে। মামলার কোনো পক্ষ আদালতের রায় আন্ডারলাইন করেন সংক্ষুব্ধ হলে, কি হলে? সংক্ষুব্ধ হলে সংক্ষুব্ধ পক্ষ রায় প্রদানকারী আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত আদালতে আপিল দায়ের করতে পারে। যদি বলেন স্যার আপিলের বাংলা অর্থ কি? আপিলের বাংলা অর্থ আপিল। আপিলের কোনো বাংলা অর্থ নাই, ওটাই আপেলের বাংলা অর্থ আছে। আপেলের যে আপেল আমরা খাই, আপেল তো আপেলই, তো আপিল ওই জায়গা আপিল। এখন আমরা চলে আসি যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যায়। দেখেন যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যায়, আমাদের ফৌজদারি কার্যবিধির অনেক অনেক ক্ষেত্রে আপিল করা যায়। এই জায়গা পড়ার আগে এইভাবে চিন্তা করেন যে আসামিরা দণ্ড দিছে, তাহলে দণ্ডের বিরুদ্ধে আপিল করবে কে? আসামি। আসামিরে খালাস দিছে, তাহলে সংক্ষুব্ধ কে? বাদী। খালাসের বিরুদ্ধে আপিল করবে কে? বাদী। আসামিরে দণ্ড দিছে 1 মাস, কিন্তু রাষ্ট্রপক্ষ চাইতেছে ওর সাজা আরো বেশি হওয়া উচিত, তাহলে দণ্ডবিধির আপিল করবে কে? বাদী। নাকি? তো এইগুলা ছাড়াও আরো অন্যান্য অনেক ক্ষেত্রে আপিল করা যায়, সে আপিল গুলো আমরা একটু দেখি। দেখেন
প্রথমে আসেন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল 407, 408, 410। খালাসের বিরুদ্ধে আপিল কত? 417। এগুলা এখানে ব্যাখ্যা দিব না, কারণ এই জিনিসগুলো একটু সামনেই বিস্তারিত বলবো। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল 417 ক। এছাড়া 89 ধারার অধীন প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য করলে আপিল। এই আপিল আমরা খুব ভালোভাবে পড়েছি, যে কারো সম্পত্তি ক্রোক করছে 88 ধারায়, ক্রোকের আবেদন করছি, পুনরুদ্ধারের আবেদন করছি 89 ধারায়, 89 ধারায় আমার আবেদন নামঞ্জুর করে দিছে, তাহলে আপিল কত ধারায়? 405 ধারায়, মনে আছে? তারপরে দেখেন 118 ধারার অধীন মুসলেকার আদেশের বিরুদ্ধে আপিল 406 ধারায়। ওই যে 118 ধারায় আদেশ দেয় শান্তি রক্ষার মুসলেকা বা সদাচরণের মুসলেকা, তো শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকা এক্সিকিউট করার যদি আদেশ দেয় প্রতিকার কি? আপিল 406 ধারায়। এরপরে 122 ধারার অধীন জামানত লেখা আছে না? জামানতের জায়গায় অবলিক দিয়ে একটু লেখেন জামিনদার, বা নিচেও লিখতে পারেন জামানতের ওই জায়গায় জামিনদার হবে, মানে জামানত বা জামিনদার ভাষাটা এইভাবে। 122 ধারার অধীন জামানত বা জামিনদার গ্রহণ করতে অস্বীকার বা জামানত বা জামিনদার নাকচ করা আদেশের বিরুদ্ধে কি করা যায়? 406 ক ধারায় আপিল করা যায়। এটাও আমরা সামনে বিস্তারিত পড়বো, বা অলরেডি একটু একটু আলোচনা বিগত ক্লাসে করেছি। আর এই আপিলটা অনেক বিস্তারিত আমরা এর আগেই আলোচনা করছি। এই যে 476 7 নম্বরে যেটা আছে দেখেন, যে 476 এবং 476 ক ধারায় কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি, রাজস্ব বা ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল কত ধারায়? 406, 476 ক ধারায়। এটা হলো ওই যে কোন দেওয়ানি, রাজস্ব বা ফৌজদারি আদালতে মিথ্যা সাক্ষ্য দিছে, জাল দলিল দেখাইছে, তাহলে এই মামলাটা ওই আদালতকেই করতে হবে। আমি ওই আদালতে দরখাস্ত দিলাম 476 ধারায়, উনি দায়ের করে নাই, নামঞ্জুর করে দিছে, তাহলে আমার প্রতিকার 476 খতে কি? আপিল। অথবা ওনার কাছে দরখাস্ত দিছিলাম, উনি নামঞ্জুর করে নাই, চুপচাপ আছে, এখন ওনার ঊর্ধ্বতন আদালতে গিয়ে দরখাস্ত দিলাম, উনি নামঞ্জুর করে দিছে, 476 কতে নামঞ্জুর করে দিছে, তাহলেও 476 ক এর বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। বিগত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, বা সামনে আরো বিস্তারিত পড়বো। এখন আমরা এখানে চলে আসি ফৌজদারি কার্যবিধিতে কোন কোন আদালতের আপিল মানে কোন কোন আদালতে অ্যাকচুয়ালি আপিল করা যায়। দেখেন দেওয়ানিতে আপিলের হিসাব সহজ। দেওয়ানিতে আপিল করা যায় 2টা আদালতে, জেলা জজ আদালত, হাইকোর্ট বিভাগ, আর কোনো নাই এর ভিতরে প্যাচগোছ। কিন্তু ফৌজদারিতে আপিল চ্যাপ্টারটা একটু প্যাচের হলেও একবার যদি মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আর ভুল হবে না। তো ফৌজদারিতে প্রথমে দেখেন, ফৌজদারি কার্যবিধির অধীন নিম্নলিখিত আদালতে আপিল দায়ের করা যেতে পারে: হাইকোর্ট বিভাগে, দায়রা জজে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে। 4 নাম্বার দিয়ে লেখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যাদের লেখা নাই একটু লেখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। পাইছেন? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্র্যাকেটে লিখে রাখেন 406 ক, 406 ক। 5 নাম্বারে লেখেন জেলা ম্যাজিস্ট্রেট, 5 নাম্বারে লেখেন জেলা ম্যাজিস্ট্রেট, ইনারও ব্র্যাকেটে লিখবেন 406 ক। আমরা যখন আপিলের অধ্যায়টা শেষ করব তখন ভালো বুঝতে পারবেন যে কোন কোন আপিল হাইকোর্টে হয়, কোন কোন আপিল দায়রা জজে হয়, কোন কোন আপিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হয়, কোন কোন আপিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে হয়, কোন কোন আপিল জেলা ম্যাজিস্ট্রেটের কাছে হয়। তবে বলে দিই, জেলা ম্যাজিস্ট্রেটের আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের শুধুমাত্র একটা ক্ষেত্রে আপিল এখতিয়ার আছে, সেটা হলো 406 ক। 406 ক ব্যতীত ওনাদের আর কোনো ক্ষেত্রে আপিল এখতিয়ার নেই। কিন্তু হাইকোর্ট বিভাগ, দায়রা জজ, এনাদের অনেক ক্ষেত্রে আপিল এখতিয়ার আছে। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরও বেশ কয়েকটা ক্ষেত্রে আপিল এখতিয়ার আছে। এ হলো কথা। তো সরাসরি আমরা পরের পেজে চলে যাই। দেখেন পরের পেজে এক নজরে ফৌজদারি আপিল এই যে আছে না, এটা আমরা পড়বো না, পরের পেজে আসে ওই যে দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল, এটা পাইছেন? এই জায়গা পড়বো দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল। দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল, আপিল ফ্রম সেন্টেন্স ধারা 407 থেকে 400 কত 10, 407 থেকে 410। আচ্ছা দেখেন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আছে
407, 408 এবং 410 ধারায়। অ্যাকচুয়ালি 409ও আছে, বলবানি। তো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল এইভাবে চিন্তা করেন আপনারা, হঠাৎ করে যদি কেউ প্রশ্ন করে তাহলে আপনারা অনেকে বুঝে পারেন না, মুখস্থ করেন তো যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কে করে রে, চিন্তা করেন। আপনি এইভাবে চিন্তা করবেন যে দণ্ডাদেশ, দণ্ড পায় কে? আসামি। তাহলে এ জায়গায় সংক্ষুব্ধ কে? আসামি। তাহলে আপিল কে করবে? আসামি। তাহলে দণ্ডাদেশের বিরুদ্ধে এই যে 407, 408, 410 ধারা যে আপিল গুলো, এগুলো কে করবে? আসামি করবে। দেখেন, ফৌজদারি কার্যবিধির 407, 408, 410 ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান আলোচনা করা হয়েছে। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে দণ্ডিত ব্যক্তি। এই যে গোল দেবেন, কে? দণ্ডিত ব্যক্তি, কনভিক্টেড পারসন। দণ্ডিত ব্যক্তির ইংরেজি হচ্ছে কনভিক্টেড পারসন। দেখেন, বা যে আপিল আদালতে, এখন দণ্ডাদেশের বিরুদ্ধে কোন কোন আদালতে আপিল করা যায় এটা আমরা দেখবো। দেখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যায় 407 ধারায়, দায়রা জজের কাছে যায় 408 ধারায়, হাইকোর্ট বিভাগে যায় কত? 408 এবং 410। সো প্রথমেই আমরা এই নিচের এখানে চলে আসি। প্রথমেই যেটা আমরা দেখবো সেটা হলো এই যে 407 পাইছেন? 407, 407 ধারায় বলতেছে কি যে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে। যদি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দেয়, তাহলে আপিল করতে হবে এই জায়গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। কত ধারায়? 407। তার আগে আপনাদের একটু মনে করিয়ে দিই, এই আপিল করতে গেলে আগে আমাদের ফৌজদারি আদালতের শ্রেণী বিন্যাস বা ফৌজদারি আদালতের প্রকারভেদ ভালোভাবে জানতে হবে। ওই 6 ধারায় ফৌজদারি আদালতের গঠন যদি আপনি না জানেন, তাহলে আপিলের জায়গায় এসে আপনি পারবেন না। 6 ধারায় বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট ব্যতীত ফৌজদারি আদালত 2 প্রকার: দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। তারপর ম্যাজিস্ট্রেট আবার 2 প্রকার: নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে কয় প্রকার? 4 প্রকার: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। আর মহানগর এলাকায় কয় প্রকার? 2 প্রকার: চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সাথে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মনে আছে? তো তাহলে এটা মনে রাখবেন যে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, তাহলে আসামি আপিল করবে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কত ধারা? 407। এই যে দেখেন, তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 154। সো এই 154 যদি আমরা এখন থেকে মনে রাখি, তাহলে তামাদি আইন যখন আমরা পড়তে যাব তখন দেখবো যে এই জিনিসটা আমার ওই জায়গার অনুচ্ছেদ গুলো আমার ওই মুহূর্তে মনে আছে, নতুন করে আর পড়া লাগতেছে না। তো দ্বিতীয় তৃতীয় দণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় হলো আমরা জেনে গেলাম। বাদ থাকলো কে? প্রথম। দেখেন, এবার আমরা দেখবো 408 ধারায়। 408 ধারায় অ্যাকচুয়ালি শুনে রাখেন, 408 ধারায় দায়রা জজের কাছে আপিল করা যায়, 408 ধারায় হাইকোর্টেও আপিল করা যায়। তাহলে 408 ধারায় আপিল আছে দুই জায়গায়। তো কখন আমরা দায়রা জজের কাছে করব? দেখেন, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে, দেখছেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে, বা যুগ্ম দায়রা জজ 5 বা 5-এর কম মেয়াদ, মানে সর্বোচ্চ 5, এই ক্ষেত্রে আপিল চলে যাবে কার কাছে? দায়রা জজের কাছে। হাইকোর্ট করতেছেন কার পিছনে বসে? দায়রা জজ। হাইকোর্ট করছেন নাকি? কে জানো হাইকোর্ট করছে? কার কাছে? দায়রা জজের কাছে। আর একটা হচ্ছে কি মহানগর। যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হয় তাহলে দায়রা জজ, আর যদি মহানগর বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয় তাহলে কে? মহানগর দায়রা জজ। বুঝতে পারছেন? তাহলে 407 হলো দ্বিতীয় তৃতীয় হলে চিফ স্যারের কাছে, 408 হলো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ। কত বছর? সর্বোচ্চ 5 বছর। 5 বছর পর্যন্ত হলে আপিল হবে কার কাছে? দায়রা জজের কাছে। তামাদি মেয়াদ সেই 30 দিন। কতদিন? 30 দিন। তাহলে আমি মনে রাখবো, জেলা পর্যায়ে দণ্ডাদেশের ক্ষেত্রে আপনি চিফ স্যারের কাছে যান বা বা আপনি দায়রা জজের কাছে যান, তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 154 অনুচ্ছেদ। বুঝছেন? এখন আমরা চলে আসি 408 ধারায় সেকেন্ড পার্ট। 408 ধারায় আমি বলছিলাম যে দায়রা জজের কাছেও আপিল করা যায়, আবার কি হাইকোর্টেও আপিল করা যায়। তাহলে আমি হাইকোর্টে কখন যাব? দেখেন, যুগ্ম দায়রা জজ, আন্ডারলাইন করবেন, 5 বছরের অধিক মেয়াদের কারাদণ্ড কে? যুগ্ম দায়রা জজ। পূর্ণ বলেন তো, যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ সাজা দিতে পারে কতদিন? কোথায় বলা আছে? কত ধারা মনে আছে?
এই দেখেন পীযূষকে জিজ্ঞেস করার সাত সাত বলে দেবে না ধারা কত ধারা পীযূষ? 31 ধারায়। কত ধারায়? 31 ধারায়। 31-এর 3-এ বলা আছে যে যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ সাজা দিতে পারে কত? 10 বছর। তাহলে আমরা পেলাম যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত সাজা দিলে আপিল হবে 408 ধারায় দায়রা জজের কাছে, আর যুগ্ম দায়রা জজ 5 বছরের পর থেকে সর্বোচ্চ যদি 10 বছরও দেয় আপিল কার কাছে? হাইকোর্টে। আচ্ছা, এরপরে দেখেন আর হাইকোর্টে গেলেই আপিলের তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। কত অনুচ্ছেদ দেখেন? 155। 155 বুঝছেন? এখন দেখেন আরেকটা বিধান 408-এ আছে, এটা একটু এক্সেপশন, যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির গোল দিবেন 124 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতা। 124 ক ধারায় কি? রাষ্ট্রদ্রোহিতার অপরাধের শাস্তি দিলে আপিল করতে হবে হাইকোর্টে। একটু কাহিনীটা বুঝেন। সাধারণত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল হয় দায়রা জজ, মহানগর দায়রা জজ। আর অন্য কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট যদি দেয়, দ্বিতীয় দিলে চিফ স্যার, প্রথম শ্রেণী দিলে দায়রা জজ। ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে কখনো কিন্তু হাইকোর্টে আপিল যায় না। বাট এখানে 408 ধারা একটা ব্যতিক্রম আছে। যদি একটা নির্দিষ্ট অপরাধের বিচার করে কোনো রায় দেয়, নির্দিষ্ট অপরাধের বিচার করে কোনো রায় দেয়, তাহলে সেক্ষেত্রে আপিল হবে কোথায়? হাইকোর্টে। সেইটা হলো কি? রাষ্ট্রদ্রোহিতা। বুঝছেন? এখন যদি বলেন রাষ্ট্রদ্রোহিতা কি? রাষ্ট্রদ্রোহিতা হলো রাষ্ট্রের বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে। আমরা যেটা অবশ্যই ভুল করি যে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করলে বোধহয় রাষ্ট্রদ্রোহিতা। আমরা আইনের স্টুডেন্ট হয়ে কখনো ভুল জিনিস বলবো না, আমরা অন্যদের সাথে একটু ব্যতিক্রম হবো। ধরেন একটু আগে একজন ফেসবুকে একজন লিখছে যে শিক্ষা আমাদের মৌলিক অধিকার, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা মৌলিক অধিকার, জীবনও মৌলিক অধিকার না। বাংলাদেশ সংবিধান অনুসারে এগুলোর একটাও মৌলিক অধিকার না। এগুলো হচ্ছে আপনার রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বুঝতে পারছেন? তাহলে রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ না, রাষ্ট্রদ্রোহিতা মানে হলো সরকারের বিরুদ্ধে যদি আমরা বিদ্বেষ প্রসূত ভাবে কিছু বলি, লেখি, তাহলে সেটা হয়ে যাবে কি? রাষ্ট্রদ্রোহিতা। তাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলায় যে দণ্ডই দেখ না কেন আপিল হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। কত অনুচ্ছেদ? 155। আচ্ছা, এছাড়া হাইকোর্টে আর একটা আপিল আছে 410 ধারায়। দেখেন দায়রা আদালত প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে। এখানে দায়রা আদালত প্রদত্ত কথাটা একটু ভাঙায় লেখা দরকার। দায়রা আদালত বলতে এই জায়গায় দায়রা জজ আর অতিরিক্ত দায়রা জজ। কে কে বলেন? দায়রা জজ আর অতিরিক্ত দায়রা জজ। দায়রা জজ আর অতিরিক্ত, কারণ দায়রা আদালত যদি আমি বলি তাহলে তো যুগ্ম দায়রা জজরেও বোঝায়। সো দায়রা জজ আর অতিরিক্ত দায়রা জজ যদি দণ্ড দেয়, তারা যে দণ্ডই দেখ না কেন আপিল সরাসরি চলে যাবে কোথায়? হাইকোর্টে। তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। বুঝতে পারছেন? তো তাহলে এইভাবে মনে রাখবেন, দ্বিতীয় তৃতীয় বিরুদ্ধে আপিল চিফ স্যারের কাছে 407, তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত যদি আপিল দায়রা জজ 408, তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। এছাড়া যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি দিলে আর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দিলে আপিল হাইকোর্টে। তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। হাইকোর্টে গেলেই কয়দিন? 60 দিন। আর 410 ধারায় দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ দণ্ড দিলে আপিল কোথায়? হাইকোর্টে। তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। 155। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে আর একটু লিখে রাখেন 409 ধারা, এক জায়গায় একটু যার লেখা আছে তো আছে, 409 ধারা হলো অতিরিক্ত দায়রা জজের কাছে আপিল। মানে যে সকল আপিল গুলো দায়রা জজ শুনে, দায়রা জজ ওইগুলো যদি অতিরিক্ত দায়রা জজের শোনার ক্ষমতা দিতে পারে কত ধারায়? 409। তাহলে অতিরিক্ত দায়রা জজের কাছেও আপিল করা যায় যদি দায়রা জজ বা সরকার অতিরিক্ত দায়রা জজের কি দেয়? ক্ষমতা দেয়। কত ধারায়? 409 ধারায়। কোনো প্রশ্ন আছে নাকি? যতটুকু পড়লাম বলেন তো ভাই, যতটুকু পড়ছি এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? দায়রা জজেরও যা, অতিরিক্ত দায়রা জজেরও তাই। উনি তো দায়রা জজের ক্ষমতা পালন করতেছে। দায়রা জজে, আপনারা যারা কোর্টে যান তাদের তো ভালো বোঝার কথা, দায়রা জজের অনেক ক্ষমতা থাকে, কিন্তু উনি শোনার সময়
পায় না, তাহলে এইগুলো পাঠায় দেয় কার কাছে? অতিরিক্ত দায়রা জজের। তাহলে ওই জায়গা দায়রা জজেরও যে ক্ষমতা, অতিরিক্ত দায়রা জজেরও কি সেই ক্ষমতা। আচ্ছা, এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা, সেটা হলো যে আমাদের কোথাও আমরা পড়ি নাই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এনারা যদি দণ্ড দেয় তাহলে আপিল কোথায় হবে। এটা কিন্তু 407 ধারায় বা 408 ধারায় নাই। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও তো কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হয়, মানে উনিও তো মামলার বিচার করে, তাহলে উনি যখন দণ্ড দিবে তাহলে আপিল কোথায় হবে। দেখেন, সিজেএম, সিএমএম, এসিজিএম বা এসিএমএম যাই দেখ না কেন, ওই যে সে 29 গতে তো 3 জনের ক্ষমতা দিছে, একজনের দেয় নাই। 29 গতে বলছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো অপরাধের বিচার করতে পারবে। আর ওনারা 33-এর ক অনুসারে সর্বোচ্চ সাজা দিতে পারবো কত? 7 বছর। তো 29 গতে আরো 2 জনের ক্ষমতা দিচ্ছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারা 10 বছরের অনধিক যে কোনো অপরাধের বিচার করতে পারবে। তবে 29-এর গতে যাদেরকে বিচারের ক্ষমতা দিল তারা সর্বোচ্চ দণ্ড দিতে পারে 33 গতে কতদিন? 7 বছর। কারাদণ্ড যদি 7 বছরও দেয়, আপিল হবে কার কাছে? দায়রা জজের কাছে। বাট এই 7 বছরের বিরুদ্ধে যে আপিল দায়রা জজের কাছে হবে, এটা কিন্তু কোনো ধারায় বলে নাই, এটা বলছে একটা অর্ডিন্যান্সে। সেটা যদি একটু দেখেন, এই যে আমরা একটু চলে, এই যে আচ্ছা, ওই যে পরের পেজের নিচে লেখা আছে, দেখেন যে সেশন জাজ বাইড অর্ডিন্যান্স 70 ডেটেড 1/12/1984 পাইছেন নিচে একেবারে। আচ্ছা, এটা আমরা পড়বো, এমনি একটু বোঝানোর স্বার্থে বললাম, আমরা একটু পড়ি দেখেন। আচ্ছা, আগে আমরা একটু পড়ি দেখেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। 29 গ ধারায় উল্লেখিত বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যে কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছরের অধিক কারাবাস দিলেও উক্ত কারাবাসের বিরুদ্ধে আপিল করতে হবে কার কাছে? দায়রা জজের নিকট। যদি মহানগর এলাকা হয় তাহলে মহানগর দায়রা জজ। অনেকেই কনফিউজড হয়ে যান যে স্যার এইসব জায়গা তো শুধু আমরা দায়রা জজ পড়তেছি, মহানগরের কথা তো কোথাও নাই। মনে রাখবেন, দায়রা জজ বলতে কি বুঝাবে? মহানগর দায়রা জজ। যেমন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 7 বছর কারাবাস দেয়, সেই ক্ষেত্রেও আপিল করতে হবে কার কাছে? দায়রা জজের কাছে। তাহলে এখানে একটা বিষয় আপনি একটু চিন্তায় পড়ে যাবেন পরীক্ষার হলে, যে যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি দিলে আপিল চলে যাচ্ছে কোথায়? হাইকোর্টে। কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 7 বছর দিলেও আপিল কার কাছে যাবে? দায়রা জজ। বুঝতে পারছেন? মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে উনি যে দণ্ডই দেখ না কেন, কখনোই কোথায় যাবে না? হাইকোর্টে যাবে না। হাইকোর্টে যেতে পারে যদি কি বিচার করে? রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতার বিচার যদি উনি করে তাহলে ওই দণ্ডাদেশের বিরুদ্ধে চলে যাবে কোথায়? হাইকোর্টে। এ হলো কথা। আচ্ছা, তো এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা যদি আমরা একটু পড়ি। দেখেন, 32 ধারা অনুযায়ী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা বলে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড দিতে পারে। মানেন তো এটা? কারণ ওনার সাধারণ ক্ষমতা বলছে 32 ধারায়, 32 ধারায় সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে কত? 5 বছর। কিন্তু 29 গ ধারা অনুযায়ী সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে অনধিক 10 বছর কারাবাসযোগ্য বিচার ক্ষমতা দিতে পারে। বিচার ক্ষমতা দিতেই পারে, এবং এই বিশেষ ক্ষমতা বলে, আন্ডারলাইন করবেন, 33 ক ধারা অনুযায়ী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত? 7 বছর কারাবাস দিতে পারে। যেমন দণ্ডবিধির 307 ধারার অধীন খুনের উদ্যোগের অপরাধের বিচার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট করতে পারে যদি সরকার তাকে বিশেষভাবে কি দেয়? ক্ষমতাপ্রাপ্ত করে। দণ্ডবিধির 307 ধারায় শুধুমাত্র খুনের উদ্যোগের শাস্তি হতে পারে সর্বোচ্চ কত? 10 বছর। কিন্তু ফৌজদারি কার্যবিধির 29 গ ধারায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অপরাধটির বিচার করলে সর্বোচ্চ কত বছর? 7 বছর কারাবাস দিতে পারবে। এই ক্ষেত্রেও দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে কার কাছে? তাহলে উনি 7 বছর দিলেও আপিল চলে যাবে কার কাছে? দায়রা কাছে। আমরা জেনে রাখা ভালো, এটা একটু পড়ে ফেলি দেখেন। দণ্ডবিধির 124 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতা, ইংরেজি সেডিশন, সেডিশন
অপরাধের বিচার করতে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে দণ্ডিত করলে তার বিরুদ্ধে আপিল হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। তামাদি মেয়াদ, তামাদি মেয়াদ অলরেডি আমরা জানি। তামাদি মেয়াদ এইভাবে মনে রাখবেন, জেলা পর্যায়ে হলে, জেলা পর্যায়ে মানে হলো বা হাইকোর্ট ব্যতীত অন্যান্য সব জায়গায় দণ্ডাদেশের বিরুদ্ধে 30 দিন, আর হাইকোর্টে গেলে 60 দিন। 30 দিনের কথা আছে 154, আর 60 দিনের কথা আছে কত? 155। এখানে স্টার দিয়ে একটা কথা লিখে ফেলেন তাহলে ভালো হবে, যে একটু লেখেন যে দণ্ডাদেশের বিরুদ্ধে, দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয়, দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যায় না। জি, দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যায় না। এটার অর্থ হলো, দেখেন এভাবে চিন্তা করেন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে 5 বছর, আপিল কোথায় করবেন? আসামি দায়রা জজের কাছে করলো, দায়রা জজ 5 বছর বহাল রাখছে, তাহলে এই জায়গায় ওই দায়রা জজ 5 বছর বহাল রাখলো, এটা তো আপিলে বহাল রাখলো, এটার বিরুদ্ধে আর আসামি হাইকোর্টে আপিল করতে পারবে না, এই সময় করতে হবে কি? রিভিশন। তার মানে দণ্ডাদেশের ক্ষেত্রে দ্বিতীয় আপিল করা যায় না। বুঝতে পারছেন? সো এই জায়গা যত প্রশ্ন আছে এগুলা বাসায় বসে সবই ইম্পর্টেন্ট, বিগত বছর প্রশ্ন টশ্ন যা আছে সব ইম্পর্টেন্ট, কষ্ট করে সব করে ফেলবেন, এগুলো সব ইম্পর্টেন্ট, মুখস্থ করবেন না, ডান সাইডের উত্তর ঢেকে রাখবেন, তারপরে আপনি পড়বেন যে আপনার কনসেপ্টের সাথে এটা মিলছে কিনা। সেলফ প্র্যাকটিসেও অনেক প্রশ্ন আছে, সবই ইম্পর্টেন্ট, কষ্ট করে পড়ে ফেলবেন। আমরা চলে আসি খালাসের বিরুদ্ধে আপিল। আচ্ছা, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আমাদের সবচেয়ে বেশি হয়, কোর্ট কাছারিতে যে আপিলটা সবচেয়ে বেশি হয় সেটা হলো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। তো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আপনারা বুঝছেন কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? অনলাইন অফলাইন যারা এই মুহূর্তে আছেন, ক্লাস করতেছেন, দয়া করে জানান। নির্মল, প্রশ্ন আছে ভাই? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে বলে ফেলেন, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কে দণ্ড দিলে কোথায় আপিল করে? হ্যাঁ বলেন, দাঁড়াই বলেন, যেহেতু আপনি দাঁড়াতে গেছেন বলেন। আমি রমজান মতো টেবিল বেঞ্চে দাঁড়াবেন নাকি আবার? বলেন। জামায়াত নেতা যে ইসে গিয়ে, জনসভায় গিয়ে টেবিলের উপর দাঁড়ায় বক্তব্য দিছে, আপনি বলেন, বলেন। ওইদিক ওইদিক। হম। খালাসের ক্ষেত্রে আপিল, আপিল ইন কেসেস অফ অ্যাকুইটাল, ধারা 417। তার আগে জেনে রাখবেন খালাসের ইংরেজি কি? অ্যাকুইটাল। নাম দিলাম। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির 417 ধারায় খালাসের বিরুদ্ধে আপিলের বিধান আলোচনা করা হয়েছে। দেখেন, আমরা আগে মনে রাখবো যে খালাসের বই পরে পড়েন, আগে আমার কথা শুনেন, যে খালাসের বিরুদ্ধে আপিলটা কে করে এটা আমরা মনে মনে ভাবি। খালাস পাই কে? আসামি। তাহলে আসামি তো নিশ্চয়ই আপিল করবে না, আসামি কি চাইবে যে আবার ওনার ভিতরে ঢুকাক? তাহলে খালাসের বিরুদ্ধে আপিল করবে কি? নালিশকারী অথবা পিপি। জিয়ার মামলা হইলে পিপি, আর সিয়ার মামলা হইলে কি? নালিশকারী। তাহলে আমরা মনে রাখবো খালাসের বিরুদ্ধে আপিল করে নালিশকারী অথবা পিপি, এটা জেনে গেলাম। আচ্ছা, বই পড়ি পরে, আগে শুনেন। খালাসের বিরুদ্ধে দুইটা আদালত আপিল করা যায়, দায়রা জজ আর অতিরিক্ত, সরি, দায়রা জজ আর হাইকোর্ট বিভাগ। কে কে বলেন? দায়রা জজ আর হাইকোর্ট। দেখেন, দণ্ডাদেশের ক্ষেত্রে কিন্তু আপিল এখতিয়ার অনেক জনের ছিল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ছিল, দায়রা জজের ছিল, এরপরে হাইকোর্ট বিভাগের ছিল, কখনো অতিরিক্ত দায়রা জজেরও ছিল, মনে আছে কিনা?
কিন্তু খালাসের ক্ষেত্রে আপিল এখতিয়ার মাত্র দুইটা আদালতেই আছে, একটা হলো দায়রা জজ অথবা কি হাইকোর্ট বিভাগ। এখন প্রশ্ন হলো যে দায়রা জজের কাছে কখন আপিল করব আর হাইকোর্টে কখন আপিল করব। এটা খুব সহজ, ঠান্ডা মাথায় শুনেন। যে কোনো ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল হবে দায়রা জজের কাছে, যে কোনো ম্যাজিস্ট্রেট আদালত, তার মানে চিফ জুডিশিয়াল থেকে শুরু করে একেবারে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পর্যন্ত যেই খালাস দেখ না কেন, তাহলে আপিল কার কাছে? দায়রা জজ। যদি মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খালাস দেয় তাহলে মহানগর দায়রা জজ। বুঝেন কিনা? সাথে জিয়ার মামলায় খালাস দেয় কার? জিয়ার মামলায় দেয়। ম্যাজিস্ট্রেট খালাস দিলেই আপিল কার কাছে? দায়রা জজ। ক্লিয়ার? আর দায়রা আদালত খালাস দিলে আপিল হাইকোর্ট বিভাগে। দায়রা আদালত মানে হলো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আদালত, যুগ্ম দায়রা জজ আদালত। এই তিনজনের কেউ যদি খালাস দেয় তাহলে আপিল হবে কোথায়? হাইকোর্টে। বুঝেন কিনা? তাহলে যে কোনো ম্যাজিস্ট্রেট খালাস দিলে কার কাছে? দায়রা জজের কাছে। আর দায়রা আদালত খালাস দিলে, দায়রা আদালত মানে কে কে? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। বুঝছেন? এবার আমরা পড়ি, দেখেন। খালাস আদেশের বিরুদ্ধে আপিল, হাইকোর্ট বিভাগে আপিল, দায়রা জজের নিকট আপিল। এই যে দেখেন, হাইকোর্ট বিভাগে আপিলের এই জায়গা তীর চিহ্ন দিয়ে কি লিখছে? দায়রা আদালত প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে, নাকি? দায়রা আদালত বলছে, দায়রা জজ না, কিন্তু কি বলছে? দায়রা আদালত প্রদত্ত খালাসের বিরুদ্ধে আপিল কার কাছে? হাইকোর্টে। আর ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে, এখন যদি বলেন স্যার কোন ম্যাজিস্ট্রেট? সকল বিচারিক ম্যাজিস্ট্রেট। আচ্ছা, প্রশ্নে যদি দেখেন, প্রশ্নে যদি জানতে চাওয়া হয় খালাস আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে, দেখতে হবে খালাস আদেশটি কোন আদালত দিয়েছে। খালাস আদেশটি ম্যাজিস্ট্রেট আদালত দিলে দায়রা জজের নিকট, এবং দায়রা আদালত দিলে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। যে কথা আমি বললাম, দেখছেন? এখন আমরা চলে আসি যে খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে কে কে? খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে পাবলিক প্রসিকিউটর। কে? পাবলিক প্রসিকিউটর। আর একটা হলো অভিযোগকারী। তো অভিযোগকারী মানে ধরে নিবেন কমপ্লেইনেন্ট, মানে এটা নালিশি মামলা। আর পাবলিক প্রসিকিউটর মানে কি? রাষ্ট্রপক্ষে। এখন কিছু ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর শেয়ার মামলায়ও আপিল করতে পারে, সেটা আলোচনা সাপেক্ষ পরে আসতেছি। বাট নরমালি মনে রাখবেন পাবলিক প্রসিকিউটর হলো জিয়ার মামলা, আর অভিযোগকারী হলো কি? শেয়ার মামলা। আচ্ছা, তো এরপরে 417 এক ধারায় পাবলিক প্রসিকিউটর বা 417 2 ধারায় অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। আমার সাবসেকশন মনে না রাখলেও চলবে। আপাতত পাবলিক প্রসিকিউটর কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল, এটা একটু দেখি। পাবলিক প্রসিকিউটর কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল 417 এক ধারায় বলা হয়েছে যে কোনো মামলায়, কি বলেন? যে কোনো মামলায় বল দিবেন সরকার পাবলিক প্রসিকিউটরকে আপিল দায়ের করার নির্দেশ দিতে পারে। কি মামলায় বলেন? যে কোনো মামলা। যে কোনো মামলা মানে হলো ফৌজদারি মামলা, সিআরজিআর উভয়। যে কোনো দায়রা আদালত কর্তৃক গোল দিবেন মূল মামলায়, দায়রা আদালত যদি মূল মামলায়, বা গোল দিবেন আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে। খুব প্যাসের কথা বলতেছে যে দায়রা আদালত, আমরা তো জানি দায়রা আদালত খালাস দিলেই আপিল কোথায়? হাইকোর্টে। এখন এই জায়গায় বলতেছে দায়রা আদালতের খালাস আবার দুই প্রকার, একটা হলো মূল মামলায় খালাস, একটা হলো আপিলে খালাস। এখন মূল মামলায় খালাস সহজ, যে খুনের মামলা বিচার করে দায়রা জজ, তাহলে দায়রা জজ যদি খুনের মামলায় খালাস দেয়, এটা হলো মূল মামলায় খালাস। বুঝছেন? মূল মামলায় খালাস দিলে আপিল কোথায়? হাইকোর্টে। এটা তো আমরা জানি। তাহলে আপিলে খালাস কি? আপিলে খালাস হলো, ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে একজন আসামির 5 বছর, আসামি আপিল করবে কোথায়? দায়রা জজ। দায়রা জজ আপিলে ওরে খালাস দিছে, এই খালাসটা মূল মামলায় খালাস না, এই খালাসটা কি? আপিলে খালাস। তাহলে এই ক্ষেত্রেও আপিল হবে কোথায়? হাইকোর্টে। বুঝছেন? তাহলে পিপি দায়রা আদালত যদি মূল মামলায় খালাস দেয় তাতেও আপিল করতে পারে, দায়রা আদালত যদি কি আপিলে খালাস দেয় তাতেও কি করতে পারে? আপিল করতে পারে। আচ্ছা, এরপরে দেখেন যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক, গোল দিবেন যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক মূল মামলায় গোল দিবেন বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট।
তাহলে ম্যাজিস্ট্রেটও যদি খালাস দেয় কি মামলায়? মূল মামলায় অথবা আপিলে। এখন যদি বলেন যে স্যার ম্যাজিস্ট্রেট মূল মামলায় খালাস দেয়, সেটা তো বুঝলাম, ম্যাজিস্ট্রেট আপিলে খালাস দেয় কিভাবে? হ্যাঁ, ওই যে ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটা মামলা বিচার করে খালাস দিছে, এটা হলো মূল মামলা। আর দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিছিল, আসামি আপিল করবে কার কাছে? চিফ স্যারের কাছে। চিফ স্যার আসামিদের খালাস দিয়ে দিছে, তাহলে এটা হলো কি খালাস? আপিলে খালাস। তাহলে দায়রা আদালত মূল মামলায় খালাস দেখ, আপিলে খালাস দেখ, আপিল হবে কোথায়? হাইকোর্টে। নাই নাই মূল মামলায় খালাস দেখ বা আপিলে খালাস দেখ, আপিল হবে কোথায়? দায়রা আদালতের কাছে। বুঝতে পারছেন? এই কারণে এখানে বলে দিয়ে যায় যে পিপি, আমরা দণ্ডাদেশের ক্ষেত্রে একটু আগে লেখাইছিলাম, দণ্ডাদেশের ক্ষেত্রে দ্বিতীয় আপিল করা যায় না, কিন্তু খালাসের ক্ষেত্রে দ্বিতীয় আপিল করা যায়। কিভাবে? আমি এইভাবে মিলান, ধরেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে, বা ধরেন চিফ স্যারই খালাস দিছে মূল মামলায়, তাহলে পিপি আপিল করবে কোথায়? দায়রা জজ। দায়রা জজ খালাস বহাল রাখছে, তাহলে পিপি দ্বিতীয় আপিল করবে কোথায়? হাইকোর্টে। বুঝলেন? তার মানে খালাসের ক্ষেত্রে পিপি দুইবার আপিল করতে পারে, কিন্তু দণ্ডাদেশের ক্ষেত্রে আসামি দুইবার আপিল করতে পারে না। এবার চলে আসি অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল। অভিযোগকারী মানে কি বলেন তো? কমপ্লেইনেন্ট, নালিশকারী। অভিযোগকারীর বাংলা প্রতিশব্দ হলো নালিশকারী। কি বলেন? আসি। আচ্ছা, একটু দাঁড়ান। তো অভিযোগকারী কর্তৃক খালাস আপিল একটু পড়ি। 417 2 ধারায় বলা হয়েছে, 418 ধারায় যা কিছুই থাকুক না কেন, যদি খালাসের আদেশ গোল দিবেন নালিশের ভিত্তিতে, গোল দেন নালিশের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রদান করা হয়ে থাকে। নালিশের ভিত্তিতে মানে কি? সিআর মামলায়। এবং যদি আদেশে কোনো গোল দিবেন আইনগত ভুল থাকে, কি থাকে? আইনগত ভুল থাকে, আন্ডারলাইন করেন, যার ন্যায় বিচারকে ব্যর্থ করে। এখানে ইংলিশ লাইনটা আন্ডারলাইন করেন, এরর অফ ল ওকেশনিং ফেইলার অফ জাস্টিস, মানে হলো এরর অফ ল মানে হলো আইনগত ভুল, ওকেশনিং মানে ফেইলার অফ জাস্টিস মানে হলো আইনগত ভুল যা ন্যায় বিচারকে কি করতেছে? ব্যাহত করতেছে। উক্ত ক্ষেত্রে গোল দিবেন অভিযোগকারী আপিল দায়ের করতে পারে। এখন তাহলে একটা জিনিস বোঝা গেল যে সিআর মামলার ক্ষেত্রে শুধু নালিশি মামলা হলেই হবে না, আইনগত ভুল থাকতে হবে। আইনগত ভুলে কি হইতে হবে? ন্যায় বিচার ব্যাহত হইতে হবে, সেক্ষেত্রেই অভিযোগকারী আপিল করতে পারে। এখন দেখেন মূল থিওরি কিন্তু এক, ম্যাজিস্ট্রেট খালাস দিলে দায়রা জজের কাছে, দায়রা আদালত খালাস দিলে হাইকোর্ট। দেখেন যে কোনো দায়রা আদালত কর্তৃক গোল দিবেন মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে। খালাসটা যদি কে দেয়? দায়রা আদালত। দায়রা আদালত মানে আরেকটা জিনিস খেয়াল করেন, মূল মামলায় প্রদত্ত খালাস। গোল দেন। বলেন তো পিপির সাথে এই জায়গায় কি পার্থক্য আছে? পিপির ওই জায়গা মূল মামলায় প্রদত্ত খালাস আছে, আবার আপিলে প্রদত্ত খালাস আছে, আর এই জায়গা শুধু আছে কি? মূল মামলায় প্রদত্ত খালাস। তার মানে সিআর মামলায় শুধু মূল মামলায় খালাস দিলেই আপিল করতে পারে নালিশকারী, আপিলে খালাস দিলে আপিল করতে পারবে না। আমি একটু উদাহরণ বলি এইভাবে, যে ধরেন দায়রা জজ একটা এনআই অ্যাক্টের মামলায় খালাস দিছে, এনআই অ্যাক্টের মামলা সিআর মামলা থাকে, পরে সেশন কেস হয়, তাহলে ওই মামলায় যদি খালাস দেয়, তাহলে নালিশকারী আপিল, যেহেতু দায়রা জজ খালাস দিছে, তাহলে আপিল করবে কোথায়? হাইকোর্টে। এটা হলো মূল মামলায় খালাস। কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা সিআর মামলায় দণ্ড দিছিল, তাহলে ওই সিআর মামলায় আসামি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করবে কোথায়? দায়রা জজের কাছে। দায়রা জজ খালাস দিছে, তাহলে দায়রা জজ যে খালাসটা দিছে এটা কি মূল মামলায়? এটা কিসে? তাহলে এই ক্ষেত্রে কি নালিশকারী আপিল করতে পারবে না? কারণ এই জায়গা তো কোথাও বলে নাই যে আপিলে খালাস দিলে আপিল করতে পারবে নালিশকারী। বুঝছেন? তাহলে খালাসের ক্ষেত্রে দ্বিতীয় আপিল শুধু কেই করতে পারে? পিপি করতে পারে, নালিশকারী কিন্তু করতে পারে না। দেখেন তাহলে দায়রা আদালত কর্তৃক মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে। আবার বল দিবেন যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক, কে কর্তৃক? ম্যাজিস্ট্রেট কর্তৃক মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে কার কাছে? দায়রা আদালত। বাকি সব একই। ওই জায়গায় শুধু পিপির ক্ষেত্রে ছিল মূল মামলায় খালাস আর আপিলে খালাস, আর এখানে ছিল শুধুমাত্র মূল মামলায় খালাস, আর ওই জায়গায় ছিল পিপি, এই জায়গায় অভিযোগকারী।
আর পিপির ক্ষেত্রে কিন্তু আইনগত ভুল ত্রুটির কোনো ব্যাপার স্যাপার নাই। এই জায়গা বলছে আইনগত ভুল ত্রুটি থাকলেই হবে না, আইনগত ভুলের কারণে ন্যায় বিচার কি হতে হবে, ব্যাহত হতে হবে। পিপি দ্বিতীয় আপিল করতে পারে খালাসের ক্ষেত্রে, নালিশকারী দ্বিতীয় আপিল করতে পারবে না। জি, এখন দেখেন অভিযোগকারী শুধুমাত্র নালিশি মামলা অর্থাৎ সিআর মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। শুধুমাত্র এই যে আন্ডারলাইন করে নালিশি মামলা হলেই হবে না, একই সাথে অভিযোগকারীকে প্রমাণ করতে হবে যে খালাস আদেশে গোল দিবেন আইনগত ভুল আছে, এবং শব্দটা গোল দিন আইনগত কি আছে, ভুল আছে, এবং আইনগত ভুলের কারণে ন্যায় বিচার কি হয়েছে, ব্যর্থ হয়েছে। তো এই জায়গায় আমার যে সাবসেকশন আছে 417(1) আর 417(2), আমার সাবসেকশন মনে না রাখলেও চলবে, বাট তারপরেও মনে রাখেন যে সাবসেকশন 1 আপিল করে পিপি আর সাবসেকশন 2 আপিল করে অভিযোগকারী। তাহলে পিপি সাবসেকশন 1 এ পাবলিক প্রসিকিউটর আপিল করে, সাবসেকশন 2 তে আপিল করে কি অভিযোগকারী। তারপরে যদি দেখেন পিপি মূল মামলাও করতে পারে, আপিলেও করতে পারে, আর অভিযোগকারী শুধু করে কি মূল মামলায়। তারপরে দেখেন যে সকল মামলা পিপি এ জায়গা বলছে জিআর মামলাও পারে, সিআর মামলাও পারে, কিন্তু অভিযোগকারী শুধু পারে কোথায়, সিআর মামলা। এখন যদি বলেন যে স্যার এতক্ষণ তো উদাহরণ দিলেন যে পিপি জিআর মামলায় আপিল করে, সিআর মামলায় কখন করে? সিআর মামলা যখন ওই মামলাটা দায়রা আদালতে থাকে, ধরেন একটা মামলা জিআর মামলা ম্যাজিস্ট্রেট আদালতে, যখন ওই মামলাটা বদলি হয়ে দায়রা আদালতে যায় তখন আর জিআর থাকে না, তখন সেশন কেস নাম্বার দায়রা মামলা নাম্বার এত। আর আমরা জানি 265 ক ধারায় কি বলছে, দায়রা আদালতে সকল মামলা রাষ্ট্রপক্ষে পরিচালনা করবে কে, পিপি, তাতে সেটা জিআর হোক আর সিআর হোক। তাহলে ওই ক্ষেত্রে সিআর মামলা খালাস দিলেও পিপি আপিল করতে পারে। এরপরও যদি দেখেন খালাসের ক্ষেত্রে দ্বিতীয় আপিল, খালাসের ক্ষেত্রে দ্বিতীয় আপিল কে করতে পারে, পিপি, আর অভিযোগকারী দ্বিতীয় আপিল কি বলেন করতে পারে না। তামাদির মেয়াদটা নতুন, তামাদির মেয়াদটা আমরা একটু যদি পড়ি দেখেন, খালাসের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর 6 মাসের মধ্যে আপিল দায়ের করতে পারে। তামাদি আইনের গোল দিবেন 157 অনুচ্ছেদ। খালাসের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর আপিল করবে, তামাদি মেয়াদ কতদিন, 6 মাস। তামাদি আইনের কত অনুচ্ছেদ, 157। এখন যদি বলেন স্যার যে এই 6 মাস কি হাইকোর্টে, না, পিপি আপিল করতে পারে কোথায় কোথায়, দায়রা জজের কাছে গেলেও 6 মাস, হাইকোর্টে গেলেও 6 মাস। তামাদি আইনের কত অনুচ্ছেদ, 157। আর ডান সাইডে যদি দেখি, অভিযোগকারী খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে 60 দিনের মধ্যে। কতদিন, 60 দিনের মধ্যে। এই 60 দিনের কথা 60 ডেজ, এটা কিন্তু কোন তামাদি আইনের অনুচ্ছেদে বলে নাই, এটা বলেছে 417(3)। কোথায় বলেছে, 417(3), এটা খেয়াল রাখতে হবে। তাহলে ওখানে একটা বিষয় দেখেন, ওই জায়গায় এর আগে দণ্ডাদেশের ক্ষেত্রে হাইকোর্টে গেলে 60 দিন, আর দায়রা জজ বা ম্যাজিস্ট্রেটের কাছে গেলে 30 দিন। আর এই জায়গায় পিপি আপিল করলে 6 মাস, অভিযোগকারী করলে কতদিন, বুঝছেন? আচ্ছা, এখন একটা জিনিস এখানে মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আজ হোক কাল হোক আসবে, যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ম্যাজিস্ট্রেট যদি খালাস দেয় তাহলে আপিল হবে কোথায়? রাষ্ট্রদ্রোহিতার মামলায় ম্যাজিস্ট্রেট খালাস দিলে হাইকোর্টে আপিল হবে, কোথাও আমরা পড়ছি? আর রাষ্ট্রদ্রোহিতার মামলায় কে খালাস দিচ্ছে, ম্যাজিস্ট্রেট। তাহলে ম্যাজিস্ট্রেট খালাস দিলে দায়রা জজের কাছে। আমরা জানি ম্যাজিস্ট্রেট খালাস দিলে কোথায় যায়, দায়রা জজ। এখন আপনার মনে ঘুরতেছে রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতায় দণ্ড দিলে যাইতো হাইকোর্টে, আর খালাস দিলে যাবে কার কাছে, দায়রা জজ। বুঝছেন? রাষ্ট্রদ্রোহিতায় যদি দণ্ড দিত তাহলে 408 দ্বারায় আপিল চলে যেত কোথায়, হাইকোর্টে। আর রাষ্ট্রদ্রোহিতায় ম্যাজিস্ট্রেট খালাস দিছে, তাহলে চলে যাবে কোথায়, অ্যাজ ইউজুয়াল যেখানে যায় সেখানেই, কারণ এই জায়গা তো বিশেষ বিধান বলে নাই। বুঝতে পারছেন? এবার আমরা চলে আসি খালাসের বিরুদ্ধে সংবাদদাতার প্রতিকার। সংবাদদাতা, এই প্রবাস, আপনি বলেন তো সংবাদদাতা কাকে বলে? সংবাদদাতা যিনি কোন একটা ঘটনার বিষয়ে গ্রামে বাস করেছেন, ম্যাজিস্ট্রেটের কাছে যায় যদি বলে সংবাদদাতা হয় না? না, বিমল সাহেব কি বলেন, সংবাদদাতা কাকে বলে? ভাই সহজ কথা, সংবাদদাতা হলো জিআর আর নন জিআর মামলা হয় কোথায়, থানায়।
তাহলে থানায় জিআর হইলে হলো এফআইআর, আর নন জিআর হইলে কি জিডি। তাহলে এই যে জিআর আর নন জিআর মামলায় যিনি এই সংবাদটা থানায় দেয় তারে বলে ইনফরমেন্ট বা সংবাদদাতা, বুঝছেন? তার মানে সংবাদদাতা কখনো সিআর মামলায় হয় না, সংবাদদাতা সবসময় কি মামলা, বুঝেন কিনা? সংবাদদাতা কি মামলা, জিআর মামলা। মানে যে মামলায় রাষ্ট্রপক্ষপাতী হয় সেইটাই হচ্ছে সংবাদদাতা। আর যদি বলতো অভিযোগকারী, নালিশকারী, কমপ্লেইনেন্ট, তাহলে ওটা কি সিআর মামলা, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই জায়গা বলতেছে যে খালাস আদেশের বিরুদ্ধে সংবাদদাতার প্রতিকার। ধরেন খালাস একটা জিআর মামলায় খালাস দিছে, যেই খালাস দেখ না কেন, ওয়েদার ম্যাজিস্ট্রেট আর দায়রা আদালত যেই খালাস দেখ না কেন, জিআর মামলায় আপিল করবে কি পিপি। এখন পিপি ধরেন আপিল করে নাই, পিপি 6 মাসের মধ্যে আপিল করে নাই। এখন তাহলে যিনি সংবাদদাতা, ওই মামলার যিনি সংবাদদাতা, ইনফরমেন্ট, এজাহার করছে, এফআইআর করছে, তার প্রতিকার কি? সে কি আপিল করতে পারবে কিনা? না, সে আপিল করতে পারবে না। তার প্রতিকার হলো কি বলেন, রিভিশন। তাহলে পিপি যদি আপিল না করে, সংবাদদাতা কিন্তু আপিল করতে পারবে না। সংবাদদাতার প্রতিকার কি, রিভিশন। এই যে দেখেন, প্রাথমিক তথ্য বিবরণীর ভিত্তিতে দায়েরকৃত এফআইআর বা জিআর মামলায় খালাস আদেশের বিরুদ্ধে 417 এক ধারার অধীন সরকার পাবলিক প্রসিকিউটরকে আপিল করার নির্দেশ দিতে পারে। 417 এক ধারায় শুধুমাত্র রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটরকে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করার অধিকার দেওয়া হয়েছে। এই ধারায় সংবাদদাতা বা অভিযোগকারীর খালাস আদেশের বিরুদ্ধে আপিল করার কোনো কি নেই, সুযোগ নেই। লাস্টের লাইনটা আন্ডারলাইন করবেন। কিন্তু যদি রাষ্ট্র বা পাবলিক প্রসিকিউটর খালাস আদেশের বিরুদ্ধে কোনো আপিল দায়ের না করে, উক্ত ক্ষেত্রে গোল দিবেন সংবাদদাতা রিভিশন করতে পারে। পাশে ছোট্ট করে একটা অক্ষর লেখা আছে, কত আছে আপনাদের বইতে? আচ্ছা, যাই হোক না কেন, নিচে দেখেন, একেবারে নিচে চলে আসেন। এই যে তফাজ্জল হোসেন এমডি আকন্দ, 36 ডিএলআর এডি 1984, পাইছেন? তাহলে এই যে মামলা, এই যে কথাটা বলছে যে পিপি আপিল না করলে সংবাদদাতা আপিল করতে পারবে না, এটা কোথায় বলেছে? এই উচ্চ আদালতের নজিরে বলেছে, বুঝছেন? এরপরেরটা যদি আমরা একটু দেখি, যে 417(2)টা যদি দেখি, 417(2) ধারায় অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। 417(2) ধারায় সংবাদদাতা বা সাক্ষীকে আপিল করার ক্ষমতা দেওয়া হয়নি। এখন সিআর মামলায় কি সংবাদদাতা থাকবে? সিআর মামলা সংবাদদাতা থাকবে না। তাহলে সিআর মামলায় আপিল অভিযোগকারীকেই করতে হবে, সাক্ষীও আপিল করতে পারবে না। কাকে করতে হবে? নালিশকারীকে। আচ্ছা, পরের পয়েন্ট আমরা পড়বো না, জেনে রাখা ভালোটা পড়বো। জেনে রাখা ভালোটা ভিভিআই। যে ক্ষেত্রে খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় কিন্তু আপিল আদালত প্রত্যাখ্যান করে, উক্ত প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না, কিন্তু রিভিশন দায়ের করা যাবে। এখন আপনি যদি বলেন যে স্যার প্রত্যাখ্যান মানে কি? প্রত্যাখ্যান মানে হলো আপনি আপিল করছেন, আপিল খারিজ করে দিছেন। কি বলেন? আপিল করছেন, আপিল খারিজ করে দিছে, কিন্তু আপিল খারিজ করে দিলে আবার দ্বিতীয় আপিল করা যাবে না, করতে হবে কি, রিভিশন। কিন্তু যে ক্ষেত্রে আপনি আপিল করছিলেন, আপিলেও খালাস আদেশ বহাল রাখছে, তাহলে সেই ক্ষেত্রে ওই খালাসের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যেত। তাহলে এই জায়গা বলছে যে আপিল করছিলেন, আপিল যদি কি করে দেয়, খারিজ করে দেয়, প্রত্যাখ্যান করে দেয়, সেই ক্ষেত্রে আর দ্বিতীয় আপিল করা যাবে না খালাস আদেশের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে করা যাবে কি, রিভিশন। সরাসরি ধারায় বলা আছে 417 পরীক্ষায় এইভাবে আসতে পারে যে আপিলের বিধান ছিল, আপিল প্রত্যাখ্যান হয়েছে, করে নাই না, আপিল কি হয়েছে, প্রত্যাখ্যান হয়েছে, তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি, দ্বিতীয় আপিল নাকি রিভিশন? কোনটা? রিভিশন। আমরা চলে আসি যে ফৌজদারি মামলায় কি দ্বিতীয় আপিল কি করা যায় কিনা। ফৌজদারি মামলায় দ্বিতীয় আপিল করা যায় কিনা। শুধুমাত্র পাবলিক প্রসিকিউটর খালাস আদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল দায়ের করতে পারে, কিন্তু অভিযোগকারী দ্বিতীয় আপিল করতে পারে না। মানেন তো আপনারা নাকি? আর এই যে উদাহরণ আছে, এই উদাহরণে না যাই, উদাহরণে এমনি পারবেন। দ্বিতীয় আপিল কিভাবে করে, যে আমি যদি এইভাবে বলি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে জিআর মামলায়, তাহলে পিপি আপিল করলো কোথায়? দায়রা জজ খালাস দিছে, তাহলে পিপি আপিল করবে কোথায়? হাইকোর্ট। এটা হলো দ্বিতীয় আপিল। কিন্তু সিআর মামলায় খালাস দিলে কিন্তু নালিশকারী দ্বিতীয় আপিল করতে পারে না। খালাস আদেশের দায়েরের আপিল দায়েরের সময়, এটা চলে আসি। আপিল দায়েরের সময় অলরেডি পড়ে আসছি। যদি পিপি করে কতদিন? 6 মাস। তামাদিয়ানের কত অনুচ্ছেদ? 157। আর যদি নালিশকারী করলে কতদিন? 60 দিন। আর ফৌজদারি কার্যবিধি 417(3). 417(3) পড়ে ফেলবেন, এক কথাই লেখা।
তো খালাস কে বুঝেন নাই, খালাস দণ্ডাদেশের বিরুদ্ধে যে আপিল, অনেকে এখনো বুঝেন নাই, কে কোথায় বুঝেন না আমরা জানান, এটা গুরুত্বপূর্ণ ভাই, বাস্তবে গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রিলিতে তো আপিল থেকে 2-3টা প্রশ্ন পাবেনি। কোথায় বোঝেন নাই বলেন, অনলাইন অফলাইনে যারা আছেন সরল মনে জিজ্ঞাসা করেন। হ্যাঁ বলেন বলেন, জোরে করেন, চলে যাবেন। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট খেলা দিলেন। জি, এই ক্ষেত্রে আপনি তো নালিশকারী পরিচিত দাঁড়িয়ে দায়রা কাছে, জি আপিল করার পর দায়রা জজ ওই মামলায় খেলা খালাস দিয়েছে, তাহলে নালিশকারীর প্রতিকার রিভিশন, নালিশকারী পরিচিত পিপি ইচ্ছা করলে আপিল করতে পারে। জি, কারণ এই যে পিপি তো আমরা জানি যে আপিলে খালাস দিলেও পিপি কি করতে পারে, আপিল করতে পারে। আর এই খালাসটা যেহেতু দায়রা জজ দিছে, আর দায়রা আদালতে যে কোনো মামলা রাষ্ট্রপক্ষে থাকে কে, পিপি, তাহলে এক্ষেত্রে পিপি রেটে যদি করেন তাইলে হবে আপিল, আর নালিশকারী করলে হবে কি, রিভিশন। নির্মল প্রশ্ন করছে যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট নালিশি মামলায় খালাস দিছে, তাহলে নালিশকারী এই খালাসের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট খালাস দিছে, আপিল করবে কোথায়, দায়রা জজ। দায়রা জজ খালাস বহাল রাখছে, মানে সিআর মামলা দায়রা জজ যদি খালাস বহাল রাখে, তাহলে সিআর মামলায় কি নালিশকারী দ্বিতীয় আপিল করতে পারে না, তাহলে এক্ষেত্রে নালিশকারী প্রতিকার হলো হাইকোর্টে রিভিশন, বাট এই ক্ষেত্রে পিপি ইচ্ছা করলে দ্বিতীয় আপিল করতে পারে। জি, আর আর বলেন, এই আকিনুর সাহেব কোনো প্রশ্ন আছে, বলেন বলেন। রিভিশন সর্বদা উচ্চ আদালত হয় ওমর ফারুক, দায়রা জজ যদি সিদ্ধান্ত দেয় তাহলে দায়রা জজের কাছে তো রিভিশন করা যায় না, কার কাছে হবে, হাইকোর্টে। একটা জিনিস খেয়াল করবেন, আপিল আর রিভিশন সবসময় যে আদালত সিদ্ধান্ত দিছে তার উপরের আদালতে হয়, আর রিভিউ হয় যে আদালত সিদ্ধান্ত দিছে সে আদালতে। বাট আমাদের ফৌজদারি কার্যবিধিতে রিভিউ এর কোনো বিধান নাই, তবে রিভিউ এর মতো একটা বিধান আছে 369 ধারায়, যে জায়গায় বলছে যে রায়ে যদি করণিক ভুল ত্রুটি থাকে এগুলো আদালত সংশোধন করতে পারে, বাট অ্যাকচুয়ালি রিভিউ না, রিভিউ এর মতো বিধান আর কি। জি, আর কারো প্রশ্ন আছে, লালন সাহেব বুঝতেন, তাহলে পিপাস ভাই আপনি বলেন তো যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দিলে কি হবে, রাষ্ট্রদ্রোহিতার মামলায় ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে কোথায় আপিল হবে, আর ম্যাজিস্ট্রেট খালাস দিলে কোথায় আপিল হবে। জজ কোর্ট বলা যাবে না, আগে যোগ করেন দায়রা জজ কোর্ট নাকি। খালাস দিলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস দিলে আপিল তো দায়রা জজ, আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দিলে আপিল কোথায়। তো বিগত বছরে অনেক প্রশ্ন আছে, এগুলা কষ্ট করে পড়ে ফেলবেন, সবই ইম্পর্টেন্ট। তারপরে আমি পড়ি, দেখেন 1 নাম্বার বা এই জায়গায় যে প্রশ্নটা আছে এই বইতে, ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোথায়, খুব সহজ, ম্যাজিস্ট্রেট যদি খালাস দেয় তাহলে আপিল কার কাছে, দায়রা জজ, বুঝছেন। আর না বুঝলে তো প্যাস, হাইকোর্টে যাবে নাকি কার কাছে যাবে। আচ্ছা 2 নাম্বার প্রশ্নটা দেখি, নালিশি মামলায় আসামি খালাস পেলে, নালিশি মামলায় আসামি কি খালাস পেলে উক্ত আদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করতে হয়। প্রশ্নে দেখেন কোন আদালত খালাস দিছে, কে আপিল করবে কিছু বলে নাই, বলছে টেকনিক্যালি অনেক কিছু বুঝে নিতে হবে। নালিশি মামলায় খালাস পেলে উক্ত আদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করতে হবে, আমরা জানি যে নালিশি মামলায় আপিলের তামাদি মেয়াদ কত, 60 দিন, তাহলে এই জায়গা উত্তর হবে কত, 60 দিন। তারপরে প্রশ্নটা যদি দেখি, যে খালাস আদেশের বিরুদ্ধে দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুযায়ী আপিল দায়েরের তামাদি মেয়াদ, এখন বলে নাই জিআর মামলা সিআর মামলা নাকি পিপি নাকি নালিশকারী, জাস্ট বলছে খালাস আদেশের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ কত। এখন আমরা অপশন দেখব, 6 মাস আছে, 3 মাস আছে, 180 দিন আছে, 90 দিন আছে, তাহলে এই জায়গায় আমরা বুঝলাম 60 দিন যেহেতু নাই তাহলে 6 মাস। এখন আবার প্যাচ বাঁধাইছে 6 মাস আর 180 দিন, এখন এই প্যাচেরও সমাধান আছে, দেখতে হবে যে তামাদি আইনের তফসিলে সরাসরি কি 180 দিন উল্লেখ আছে নাকি 6 মাস উল্লেখ আছে। যদি 6 মাস থাকে তাহলে উত্তর কি 6 মাস, বাট অপশনে কোথাও যদি 6 মাস না থাকতো তাহলে উত্তর হতো কত, 180 দিন। তো প্রশ্ন যদিও ব্যাখ্যায় বলছে ভুল আছে, বাস্তবে কি নাই, ভুল নাই, বুঝছেন। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, জিআর মামলায়
খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতার প্রতিকার কি? রিভিশন। এই প্রশ্নটা 3-4 মিনিট ভাবে আমি ভুল জায়গায় আসছিলাম 13 বিজিএস পরীক্ষায়। জিয়ার মামলায় খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতার কি প্রতিকার আছে? এখন আপনার কাছে জানার পরে, সব জানার পর মনে হচ্ছে সহজ, বুঝছেন? কিন্তু পরীক্ষার হলে যখন যাবেন তখন ওই ওই যার যার মাথায় চুল আছে তার তো তাপ বেরোইতে পারবেন না। ওই যে মাহবুব সাহেবের বেরোয় যাবে, অন্যান্য যারা আছেন তাপ সহজে বেরোয় যাবে। কারণ ওই জায়গায় গেলে 1 ঘন্টা সময় যে কিভাবে কাটবে এবং কি যে করতেছেন 1 ঘন্টা চোখের পলকে কেটে যাবে। আচ্ছা, আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু করবেন ইনশাআল্লাহ। টপিকে চলে আসি। দেখেন, যুগ্ম দারাজজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে হয় কার কাছে? খুব সহজ প্রশ্ন। যুগ্ম দারাজজ খালাস দিছে, কোথায় যাব? হাইকোর্ট। এই পিজুর সাহেব, যুগ্ম দারাজজ 5 বছর পর্যন্ত 5 বছরের জন্য খালাস দিলে আপিল কোথায় হবে? বলেন। জন্য তো খালাস দেওয়া যায় না, খালাস তো খালাসই। জি, যাই হোক, ধন্যবাদ। এই প্রশ্ন যা আছে এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন, সব ইম্পর্টেন্ট। কোনোটা না বুঝলে আমার নেক্সট ক্লাসে এসে জানাবেন। সব পড়বেন, মুখস্থ করবেন না, বুঝে বুঝে পড়বেন। কোনোটা না বুঝলে এসে জিজ্ঞাসা করবেন। আমরা অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল, এটা পড়া শুরু করবো। দেখেন, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল, আপিল এগেইনস্ট ইনঅ্যাডুকুয়েসি অফ সেন্টেন্স, ধারা 417 ক। যখন ফৌজদারি কার্যবিধি 1898 সালে পাশ করা হলো তখন এই ধারাটা ছিল না। 417 ক ধারাটি ছিল না। কেন ছিল না আমরা এই ক দেখে বুঝলাম। 417 ছিল, 418 ছিল, কিন্তু পরে মনে হলো আইন প্রণেতাদের বা তখন ওই সময় প্রেক্ষাপটে যে দণ্ড বৃদ্ধিরও আপিল থাকা দরকার, তো পরবর্তীতে 417 ক ধারাটি সংযুক্ত করা হয়। একটু যদি পড়ি, দেখেন যে ফৌজদারি কার্যবিধি 417 ক ধারায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে। ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে উক্ত দণ্ডের বৃদ্ধির জন্য 417 ক ধারার বিধান অনুসারে আন্ডারলাইন করেন পাবলিক প্রসিকিউটর বা অভিযোগকারী আপিল দায়ের করতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা এইভাবে চিন্তা করি যে অপর্যাপ্ত দণ্ড বা দণ্ড বৃদ্ধি একই কথা। দণ্ড বৃদ্ধির জন্য আপিল বা অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল, দুইটা কিন্তু কি বলেন? একই কথা। তো দণ্ড বৃদ্ধির আপিলটা কে করবে? আপনি এইভাবে চিন্তা করেন, দণ্ড পায় কে? আসামি। এখন রাষ্ট্রপক্ষের মনে হচ্ছে যে ওর দণ্ড যা পাইছে ওর আরো সাজা হওয়া দরকার, তাহলে ওর দণ্ড বৃদ্ধির আপিল কে করবে? পিপি করবে বা নালিশকারী করবে। তাহলে খালাসের বিরুদ্ধে আপিলও যারা করে, দণ্ড বৃদ্ধির আপিলও কি তারা করে। তো অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে মূলত অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে মূলত দণ্ড বৃদ্ধির জন্য আপিল করা হয়। এখন আমরা চলে আসি যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে, মানে দণ্ড বৃদ্ধির আপিলটা কে কে করতে পারে। দেখেন, 417 ক এর 1 ধারায় পারে পিপি, আর 417 ক এর 2 ধারায় পারে কে? অভিযোগকারী। এখন আমরা চলে আসি যে এই আপিলটা কোথায় দায়ের করবে, কোন আদালতে। তো অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল যেখানে দায়ের করা যায় 417 ক, আমি এখানে পড়ানোর আগে আমি একটু বোঝাই নি, শুনেন। অপর্যাপ্ত দণ্ড বৃদ্ধির আপিল সহজ থিওরি, যদি পিপি করে সরাসরি চলে যাবে হাইকোর্টে। তাতে ওই দণ্ডটা যেই দেখ না কেন, দায়রা আদালত দেখ বা ম্যাজিস্ট্রেট আদালত দেখ, পিপি শুধুমাত্র জিয়ার মামলা, আপাতত মনে রাখেন জিয়ার মামলায় দণ্ড বৃদ্ধির আপিল করতে পারে কে? পিপি। তাহলে দণ্ড বৃদ্ধির আপিল যদি কোথাও আসে, যে পিপি করবে কোথায়? তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, দণ্ড বৃদ্ধির আপিল পিপি করবে কোথায়? হাইকোর্ট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, পিপি আপিল করবে কোথায়? হাইকোর্ট। যুগ্ম দায়রা জজ দণ্ড দিছে, আপিল করবে কোথায়? হাইকোর্ট। দায়রা জজ দণ্ড দিছে, আপিল করবে কোথায়? দণ্ড বৃদ্ধির, হাইকোর্ট। তাহলে দণ্ড বৃদ্ধির আপিল পিপি করলেই চলে যাবে কোথায়? হাইকোর্টে। বোঝা গেছে? এখন আসেন, তাহলে নালিশকারী কোথায় করবে? আগে শুনেন, পড়বেন পরে, যখন বলবো তখন শুনবেন, যখন বই দেখাইতে বলবো তখন দেখাবেন। নালিশকারী করবে সংশ্লিষ্ট আপিল আদালতে। এখন সংশ্লিষ্ট আপিল আদালত আমি কিভাবে নির্ধারণ করবো? নালিশকারী মানে ওটা কি মামলা? শেয়ার মামলা। নালিশকারী সংশ্লিষ্ট আপিল আদালত নির্ধারিত হবে দণ্ডাদেশের ক্ষেত্রে যেভাবে নির্ধারিত হয় সেইভাবে।
দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আমরা আসামি আপিল করতে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দিলে আপিল হতো কোথায়? দায়রা জজ। যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি দিলে বা দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ দিলে চলে যাবে কোথায়? হাইকোর্টে। দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে নালিশকারীও আপিল করবে ঠিক সেই আদালতে। যেরকম একটা সিআর মামলায় দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, আসামিটি ধরেন 2 মাস দণ্ড দিছে, নালিশকারী পছন্দ হয় নাই, তাহলে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে নালিশকারী দণ্ড বৃদ্ধির আপিল করবে কোথায়? চিফ কোর্টে নাকি? আবার যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দেয় তাহলে নালিশকারী আপিল করবে কোথায়? দায়রা জজ। বুঝছেন? এখন একটা জিনিস এখানে চিন্তা করেন, এই তানভীর সাহেব এদিক তাকান, দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে সাধারণত ক্রস আপিল কাকে বলে? ক্রস আপিল মানে হলো আদেশ একটা, কিন্তু বাদীও সংক্ষুব্ধ আসামিও সংক্ষুব্ধ, একটা আদেশের উপর ভিত্তি করে যদি দুইটা আপিল হয় তাহলে কি বলে? ক্রস আপিল। আমাদের ফৌজদারি কার্যবিধিতে আলাদা করে ক্রস আপিল কোনো শব্দ নাই, বাট ক্রস আপিল হতে পারে। কিভাবে? ধরেন একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা সিআর মামলায় একজন আসামিরে 2 মাসের কারাদণ্ড দিছে। কোন ম্যাজিস্ট্রেট দিয়েছে? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কতদিন? 2 মাস। কি মামলায়? সিআর মামলায়। এখন আসামি তো সংক্ষুব্ধ, আসামি তো একদিনও খাটতে রাজি না, তাহলে আসামি এই দণ্ডের বিরুদ্ধে আপিল করবে 407 ধারায়। কার কাছে? চিফ জুডিশিয়ালের কাছে। বুঝলেন কিনা? আবার এদিকে বাদীও সংক্ষুব্ধ, বাদী যাচ্ছে ওর সাজা আরো বেশি হওয়া দরকার, তাহলে বাদী তো আমরা জানি সংশ্লিষ্ট আপিল আদালতে, তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, তাহলে সংশ্লিষ্ট আপিল আদালত কোনটা? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে এই জায়গা আদেশ একটা, বাট সংক্ষুব্ধ কয়জন? 2 জন। এবং তখন সিজিএম এই 2 আপিল একসাথে শুনে আদেশ দিবে, হয় দণ্ড বাড়াবে নাইলে কি কমাবে, নাইলে খালাস দিবে, যা খুশি উনি করবে। বাট যে ক্ষেত্রে একটা আদেশের উপর ভিত্তি করে 2 জনই সংক্ষুব্ধ আপিল করে, সেই আপিলে কি বলে? ক্রস আপিল। বুঝেন কিনা? আবার কিছু ক্ষেত্রে এরকম হয়, দেখেন এই সেম দণ্ডটা যদি জিআর মামলায় দিত, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট ধরেন দণ্ড দিছে 2 মাস জিআর মামলায়, তাহলে জিআর মামলায় দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, আসামি তো আপিল কোথায় করতো? চিফ জুডিশিয়ালের কাছে, কারণ আসামির ক্ষেত্রে তো জিআর সিআর নাই। দণ্ড দিলেই যে দিছে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দিছে, আপিল কার কাছে? চিফ স্যারের কাছে। কিন্তু দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, জিআর মামলা, পিপি দণ্ড বৃদ্ধির আপিল করলে চলে যাবে কোথায়? কোথায় বলেন? হাইকোর্ট। তাহলে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে জিআর মামলায় পিপির আপিল গেল কোথায়? হাইকোর্টে। আর আসামির আপিল গেল কোথায়? চিফ কোর্টে। কিন্তু একটু আগে যে উদাহরণটা দিলাম, 2টা আপিলই গেছিল কোথায়? এক আদালতে। আর এই উদাহরণে এক আপিল গেছে হাইকোর্টে আর এক আপিল গেছে কোথায়? চিফ জুডিশিয়াল। তখন এই 2 আপিল একসাথে শুনানি করবে হাইকোর্ট ডিভিশন। এই চিফ স্যারের আপিলটা উনি ওই জায়গা নিয়ে 2 আপিলের শুনানি একসাথে করবে। বুঝতে পারছেন? তাহলে যদি আপনারা বলে যে ক্রস আপিল কি, ফৌজদারি মামলায় কোন ক্ষেত্রে ক্রস আপিল হয়, একটা জিনিসের যদি এভাবে চিন্তা করেন, খালাসের ক্ষেত্রে ক্রস আপিল হবে না। খালাসের ক্ষেত্রে তো বাদী আপিল করতেছে, আসামি কি আপিল করবে? সে কি চাইবে যে আমি ভিতরে ঢুকি? খালাসের ক্ষেত্রে ক্রস আপিল হবে না, তাইলে দণ্ডাদেশের ক্ষেত্রে ক্রস আপিল হইতে পারে। আচ্ছা যাই হোক, এবার একটু পড়ি, দেখেন 417 ক, পাবলিক প্রসিকিউটর আপিল করবে কোথায়? হাইকোর্টে। আর একটা কথা বলে রাখি, দণ্ড বৃদ্ধির আপিল যেই করুক না কেন, পিপি করুক আর নালিশকারী করুক, তামাদি মেয়াদ সর্বদা 60 দিন, 60 ডেজ। দেখেন পিপি কোথায় করবে? হাইকোর্টে। তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। অনুচ্ছেদ কত? 155। বলেন তো 155 এর আগে আমরা পাইছিলাম কিনা? কোথায় পাইছিলাম? ওই 408 আর 410 এর আপিল, ওই যে হাইকোর্টে যেত, মনে আছে? আচ্ছা, অভিযোগকারী গোল দিবেন সিআর মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট আপিল আদালতে। এখন এই সংশ্লিষ্ট আপিল আদালত কিন্তু আমি এতক্ষণ ধরে বুঝাইলাম, সংশ্লিষ্ট আপিল আদালত মানে দণ্ডাদেশের ক্ষেত্রে যেভাবে নির্ধারিত হয় এই জায়গা সেইভাবে নির্ধারিত হবে। এরারও 60 দিন, বাট এই 60 দিনের বলছে কোথায়? 417 কয়ের 2। 417 কয়ের 2। আচ্ছা, তারপরে আমরা এখানে কি লেখা আছে একটু পড়ি আসেন। 417 কয়ের 1 ধারায় বলা হয়েছে, যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে উহার অপর্যাপ্ততার কারণে গোল দিবেন সরকার, গোল দিবেন পাবলিক প্রসিকিউটরকে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করার নির্দেশ দিতে পারে। তাহলে যে কোনো আদালত কর্তৃক যে কোনো
যে দণ্ডাদেশই দেখ না করলো, সরকার যদি পিপির নির্দেশ দেয় যে আপনি দণ্ডবিধির আপিল করেন, কোথায় চলে যাবে? হাইকোর্টে। অপরদিকে যদি এখানে আমরা আসি, দেখেন 417 এর 2 ধারে বলা হয়েছে যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে উহার অপর্যাপ্ততার কারণে গোল দিবেন অভিযোগকারী, মানে কে? কমপ্লেইন্যান্ট আপিল আদালতে আপিল করবে। এখন ওই জায়গায় বলছিল তো পিপি আপিল করবে হাইকোর্টে, কিন্তু এই জায়গায় অভিযোগকারী বলছে আপিল আদালতে। তাহলে আপিল আদালত বলতে আমরা নির্ধারণ করব যে যে আদালত সিদ্ধান্ত দিয়েছে ওনার ঊর্ধ্বতন আদালত কি। যদি ম্যাজিস্ট্রেট দিত, দ্বিতীয় দিলে ঊর্ধ্বতন কে? জুডিশিয়াল। প্রথম শ্রেণী দিলে ঊর্ধ্বতন কে? দায়রা জজ। যুগ্ম দায়রা জজ দিলে কে? দায়রা জজ। আচ্ছা, তা 417 ক এর 1 আর 2 এর মধ্যে যদি আমরা পার্থক্য খুঁজি, কতে আপিল আপিল করে কে? পাবলিক প্রসিকিউটর ক এর 1, আর ক এর 2 করে কে? অভিযোগকারী। তারপর দেখেন যেখানে আপিল করতে পারে, পিপি আপিল করলে চলে যাবে কোথায়? হাইকোর্টে। আর 417 ক এর 2 ধারা একজন নালিশকারী আপিল করলে যাবে কোথায়? সংশ্লিষ্ট আপিল আদালতে। তারপরে যদি দেখি যে পিপি আপিল করতে পারে শুধুমাত্র কি মামলায়? বলতেন দেয়ার মামলায়। আর নালিশকারী পারে কি মামলায়? দেয়ার মামলায়। আর আপিল দায়েরের সময় উভয় ক্ষেত্রেই কতদিন? 60 দিন। এর মধ্যে পিপিটা বলা আছে 155 অনুচ্ছেদে, আর নালিশকারীটা কত? 417 ক এর 2। 3 না, 3 হলো খালাসের ক্ষেত্রে, আর 417 ক এর 2 হচ্ছে অপদত্ত দণ্ডাদেশের ক্ষেত্রে। এখন দেখেন অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে দণ্ডাদেশ বৃদ্ধির জন্য আপিল দায়ের করতে হবে, তা নির্ণয় করতে হলে দেখতে হবে কি আপিল করেছে। যদি রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে, তাহলে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। কিন্তু যদি অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে, তাহলে আপিল দায়ের করতে হবে কোথায়? সংশ্লিষ্ট আপিল আদালতে। বুঝতে পারছেন? এখন সংশ্লিষ্ট আপিল আদালত তো আমি বুঝাইলাম, যে সংশ্লিষ্ট আপিল আদালত নির্মল কিভাবে নির্ধারিত হবে একটু বলেন তো ভাই। হ্যাঁ, একটু ভুল আছে। প্রথম দ্বিতীয়। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি, দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে হবে। জি, ধন্যবাদ। তো এখানে একটু পড়ি। দেখেন অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়েরের ক্ষেত্রে আরেকটি বিবেচ্য বিষয় হলো দণ্ডাদেশটি কোন ধরনের মামলায় প্রদান করা হয়েছে। প্রাথমিক তথ্য বিবরণের ভিত্তিতে দায়েরকৃত জিআর মামলায় দণ্ডাদেশ প্রদত্ত হলে দণ্ড বৃদ্ধির জন্য শুধুমাত্র পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্র আপিল করতে পারবে, নাকি? জিআর মামলা হইলেই দণ্ড বৃদ্ধির আপিল করবে শুধু পিপি। এই ক্ষেত্রে সংবাদদাতা বা নালিশকারীর আপিল দায়েরের কোনো কি নাই, অধিকার নেই। কিন্তু নালিশের ভিত্তিতে দায়েরকৃত সিআর মামলায় প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে নালিশকারী আপিল দায়ের করতে পারে। তো জেনে রাখা ভালোটা যদি দেখেন, জেনে রাখা ভালো যে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে গোল দিবেন 2 ধরনের আপিল হতে পারে। প্রথমত দণ্ডের বিরুদ্ধে দণ্ডিত আসামি আপিল করতে পারে, নাকি? দণ্ড দিছে তাহলে আসামি তো আপিল করতেই পারে। অন্যদিকে যে দণ্ড দেওয়া হয়েছে সেটা অপর্যাপ্ত হওয়ার কারণে দণ্ড বৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ বা নালিশকারী আপিল করতে পারে। বুঝতে পারছেন? তো এই যে একটা দণ্ডের বিরুদ্ধে যে 2টা আপিল হয়, এই আপিলটা কি বলে? ক্রস আপিল বলে। এরপরে টুক পড়ার প্রয়োজন নাই। এই যে আপনার জেনে রাখার ভালোর পর থেকে যা যা আছে এগুলো আমরা পড়বো না। দায়েরের সময়সীমা এটা আমরা জানি, দায়েরের সময়সীমা কতদিন? 60 দিন। এটাও বিস্তারিত পড়বো না, জেনে রাখা ভালোতে চলে আসি। আসেন, জেনে রাখা ভালো। পাবলিক প্রসিকিউটর 417 ধারায় খালাস আদেশের বিরুদ্ধে এবং 417 ক ধারায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করতে পারে। এখন এখানে এই কথাটা একটু মানে তর্ক সাপেক্ষ। খালাস আদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে দ্বিতীয় আপিল কিভাবে করতে পারে এটা আমাদের একটু বুঝতে হবে। এটা বুঝতে হলে আমাদের দেখেন অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে প্রথম আপিল করলেই চলে যায় কোথায়? প্রথম আপিল করলেই চলে যায় হাইকোর্টে। তাহলে পিপি দ্বিতীয় আপিল করে কেমনে? প্রথমত মাথায় এটা আসে আর কি।
তাহলে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে জিআর মামলায় দ্বিতীয় আপিলের কোনো সুযোগ নাই। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে সিআর মামলায় দ্বিতীয় আপিল হতে পারে। কিভাবে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ধরেন দণ্ড দিছে, একজনের 5 বছর কারাদণ্ড, সিআর মামলা 1 বছর কারাদণ্ড সিআর মামলায়। তাহলে নালিশকারী দণ্ড বৃদ্ধির আপিল করবে কোথায়? দায়রা জজ। দায়রা জজ ধরেন ওই সিআর মামলায় ওই 1 বছরই বহাল রাখছে। তাহলে পিপি দণ্ড বৃদ্ধির আপিল করবে কোথায়? হাইকোর্টের সিআর মামলায়। ওই যে আমরা জানি যে পিপি দণ্ড বৃদ্ধির আপিল করলেই চলে যাবে কোথায়? হাইকোর্টে। কিন্তু এটা যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি জিআর মামলায় 1 বছর দণ্ড দিত এবং পিপি যদি আপিল করতো, তাহলে প্রথমেই চলে যেত কোথায়? হাইকোর্টে। বুঝছেন? আর একটা বিষয় বলে রাখি, এটা তর্ক সাপেক্ষ। 417 কতে আমি যত বই টই পড়ছি, বাস্তব উদাহরণ দেখছি যে পিপি কখনোই দ্বিতীয় আপিল করে নাই, মানে নজির নাই। বাট ধারা যদি পড়ি, দ্বিতীয় আপিলে কোনো বাধা নাই। আর দ্বিতীয় আপিল একভাবেই করা যেতে পারে, সেটা কোন মামলায়? যে আমি যে এটা বললাম। তাহলে অপর দণ্ড বৃদ্ধির আপিল পিপি করতে পারে শুধুমাত্র কোন ধরনের মামলায়? সিআর মামলায়। যে মামলায় অলরেডি একবার আপিল করছে, তখন সেটা বৃদ্ধির আপিল পিপি করবে কোথায়? হাইকোর্টে। জি। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদি মেয়াদ গোল্ডেন কতদিন? 60 দিন। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ড বৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতা আপিল করতে পারে না, সেহেতু সংবাদদাতা কি করতে পারে? রিভিশন। তাহলে আপনি মনে রাখবেন যে ওই একটু আগে পড়ছিলাম না যে পিপি আপিল না করলে খালাসের বিরুদ্ধে, তাহলে সংবাদদাতার প্রতিকার কি? রিভিশন। তাহলে পিপিও যদি দণ্ড বৃদ্ধির আপিল না করে, তাহলে সংবাদদাতার প্রতিকার কি? রিভিশন। একই কথা। তো এখানে একটা প্রশ্ন নবম বিজিএসে আসছে, বিগত বছর প্রশ্ন দেখেন যে একজন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে রাষ্ট্রপক্ষ, গোল দিবেন, রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আপিল করতে পারে? সহজ প্রশ্ন, যদি একবার বুঝেন প্রথম দেখায় উত্তর করতে পারবেন যে রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির আপিল করলেই কোথায়? হাইকোর্ট। তারপরে 2 নম্বর প্রশ্নটা পড়ি দেখেন। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটি নালিশ মামলায় কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশ বৃদ্ধির জন্য অভিযোগকারী নিম্নের কোন আদালতে আপিল করবে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নালিশি মামলায়, তাহলে সে আপিল দণ্ড বৃদ্ধির আপিল করবে কোথায়? মহানগর দায়রা জজের কাছে। কারণ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। বুঝছেন? আচ্ছা, এটা যদি জিআর মামলা হতো, তাহলে রাষ্ট্রপক্ষ আপিল করতে কোথায়? হাইকোর্টে। আর আসামি আপিল করতে কোথায়? দায়রা জজে। বুঝতেন? তো সেলফ প্র্যাকটিসে অনেক প্রশ্ন আছে, কষ্ট করে পড়ে ফেলবেন, সবই ইম্পর্টেন্ট। কোনোটা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন। আমরা কিন্তু বড় বড় 3টা আপিল করে ফেলছি। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল 407 থেকে 410, খালাসের বিরুদ্ধে আপিল 417, দণ্ড বৃদ্ধির আপিল 417 ক। জেনে রাখা ভালোর উপরে একটা টেবিলের মতো আছে, দেখেন। এগুলো সব আপনারা জানেন। ওই যে মৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় হবে? হাইকোর্টে। তামাদি মেয়াদ কতদিন? 7 দিন। তামাদিনের কত অনুচ্ছেদ? এটা আমরা পড়িনি, এটা ওই সামনে গিয়ে পড়বো। বাট তাও জেনে দেখেন, মৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সাধারণত, এটা যদি চিন্তা করেন, মৃত্যু দণ্ডাদেশের এই মামলার বিচার করা হলো দায়রা জজ, তাহলে দায়রা জজ সিদ্ধান্ত দিলে আপিল কোথায়? হাইকোর্টে। এবং এটা একটা সুনির্দিষ্ট একটা বিধান যে মৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে তামাদি আইনের 150 অনুচ্ছেদ অনুসারে 7 দিনের মধ্যে। এরপরে যদি দেখেন খালাসের বিরুদ্ধে আপিল, এটা আমরা জানি, খালাসের বিরুদ্ধে আপিল পিপি করলে কোথায়? 6 মাস। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 157। অভিযোগকারী করলে 60 দিন। তামাদি আইনের কত? 417 3। যদি চলে আসে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, হাইকোর্টে গেলে 60 দিন, আর হাইকোর্ট ব্যতীত সিজিএম বা দায়রা আদালতে গেলে কতদিন? 30 দিন। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 154। আর হাইকোর্টে গেলে কতদিন? 60 দিন। তামাদি আইনের কত? 155। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল, অপর্যাপ্ত দণ্ড বৃদ্ধির আপিল যেখানেই যায় না কেন কতদিন? 60 দিন। এর মধ্যে রাষ্ট্রপক্ষ করলে হাইকোর্টে 60 দিন, তামাদি আইনের কত অনুচ্ছেদ? 155। আর অভিযোগকারী করলে কোথায়? 60 দিন। 417 কয়ে 2। জেনে রাখা ভালো। যদি আমরা দেখি যে ফৌজদারি আপিল এবং রিভিশন দায়েরের তামাদি মেয়াদ কি বলেন? একই। ফৌজদারি আপিল এবং রিভিশন দায়েরের তামাদি মেয়াদ একই।
এখানে যে প্রশ্ন আছে অলরেডি আমরা পড়ছি, বা যে প্রশ্ন আছে এগুলো পড়ে ফেলবেন। আমরা একটু বিরতি 5 মিনিট, 7টা পর্যন্ত পড়বো ইনশাল্লাহ, একটু বিরতি, এরপরে আমরা বাকিটা শুরু করব। ততক্ষণ পর্যন্ত আপনারা চিন্তা করেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে বিরতির পর করেন। পড়া শুরু করি। দেখেন, এই যে আমরা যে আপিল গুলো পড়লাম, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল, দণ্ড বৃদ্ধির আপিল, এই আপিল গুলো ছাড়াও ফৌজদারি কার্যবিধিতে কিন্তু আরো কিছু আপিল আছে। তো এর মধ্যে আমরা সরাসরি এই টেবিলে চলে আসি। 405 ধারার যে আপিল, এটা দেখেন, ধারা 405। 405-এ কি বলছে দেখেন, 89 ধারার অধীন যে আদালত প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করা হয়, সে আদালত প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন গোল দিবেন, অগ্রাহ্য করলে, অগ্রাহ্য শব্দটা গোল দেন, উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায় 405 ধারায়। কাহিনীটা হলো ওই যে আমাদের আপনাদের মনে করাই দিই যে হুলিয়া ছিল 87 ধারা, ক্রোক ছিল 88 ধারা। ক্রোক আদেশের বিরুদ্ধে সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করা যায় 89 ধারায়। 89 ধারার আবেদন নামঞ্জুর হয়েছে, তাহলে 405 ধারায় আপিল করা যায়। এখন আপিলটা কোন আদালতে হবে দেখেন, সাধারণত যে আপিল আদালতে আপিলটি দায়ের করা যায়। যেমন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য করলে আপিল দায়ের করতে হবে দায়রা জজের নিকট, আন্ডারলাইন করেন। কারণ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদেশের বিরুদ্ধে সাধারণত দায়রা জজের নিকট আপিল করতে হয়। তো এখানে একটা বিষয় খেয়াল রাখা ভালো, সেটা হলো যে আমরা জানি যে আমলে নাই কে কে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট, বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সো ওনাদের কাছেই তো এই পুনরুদ্ধারের আবেদনটা করতে হয়। তাহলে ওনাদের আদেশের বিরুদ্ধে সাধারণত আপিল হয় দায়রা জজ অথবা মহানগর দায়রা জজ। তাহলে 405-এর আপিলটা হচ্ছে কোথায়? দায়রা জজ অথবা মহানগর দায়রা জজ। চলে আসি 406। ম্যাজিস্ট্রেট কোন ব্যক্তিকে 118 ধারার অধীন গোল দিবেন শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুচলেকার আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে। 108-এ শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশ দিলে আপিল হবে দায়রা আদালতে। অ্যাকচুয়ালি যা কথাটা হবে দায়রা জজ আদালতে। কি আদালতে বলেন? দায়রা জজ আদালতে। তাহলে 405-এর আপিলও যাচ্ছে দায়রা জজের কাছে, 406-এর আপিলও যাচ্ছে কোথায়? দায়রা জজের কাছে। আচ্ছা, আমরা চলে আসি 406 ক। এটা ইম্পর্টেন্ট ধারা বিবিআই, এবং একটু অন্য টাইপেরও বটে। 406 কত বলতেছে যে 122 ধারার অধীন জামানত আছে না, জামানতের ওই জায়গা কাটার দরকার নাই, জামানত অবলিক জামিনদার লেখেন, জামানত অবলিক জামিনদার গ্রহণ করতে অস্বীকার করা, আবার জামানত বা জামিনদার নাকচ করার আদেশের বিরুদ্ধে। আগে আমার জানা দরকার যে 122 ধারার মূল বিষয়টা কি। 122 ধারায় বলছে যে আদালত একজনকে বলছে যে তুমি শান্তি রক্ষার মুচলেকা দিবা একজন এত টাকার বন্ডে, বা একজন গণ্যমান্য ব্যক্তির জামিনদার জিম্মায়। এখন আপনি গণ্যমান্য ব্যক্তি হিসেবে যারা নিয়ে গেছেন, আদালত এটা প্রত্যাখ্যান করছে, আদালতের কাছে সে গণ্যমান্য ব্যক্তি না। কিন্তু আপনি নাছর বান্দা, আপনার দৃষ্টিতে সে গণ্যমান্য ব্যক্তি, আপনি চাচ্ছেন যে তাকেই আপনার জামিনদার বানাইতে। তাহলে এই যে জামানত বা জামিনদার প্রত্যাখ্যান করতেছে কত ধারায়? 122 ধারায়। 122 ধারায় জামানত বা জামিনদার প্রত্যাখ্যান করলে আপিল হবে কত ধারায়? 406 ক ধারায়। এখন আমরা দেখব যে 406 ক এর আপিলটা কোথায় যাবে। এটা নির্ভর করতেছে যে কে প্রত্যাখ্যান করছে সেটার উপরে। সো প্রথমে যদি আমরা দেখি, 1 নাম্বার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 122 ধারার আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল করতে হবে। এই যে সিজেএম, সিএমএম বা ডিএম, এনরা যদি 122 ধারায় জামানত বা জামিনদার প্রত্যাখ্যান করে, তাহলে আপিল হবে কার কাছে? দায়রা জজ। বুঝছেন? অপরদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 122 ধারার আদেশের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে হবে। যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রত্যাখ্যান করে, তাহলে আপিল হবে কার কাছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 3টা স্টার দেন। আমাদের ফৌজদারি কার্যবিধিতে এই একটা ক্ষেত্র ছাড়া সিএমএম আদালতের আর কোনো আপিল এখতিয়ার নাই। তাহলে একটু ব্যতিক্রম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল যায় কার কাছে? দায়রা জজ।
কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি 122 ধারায় প্রত্যাখ্যান করে তাহলে আপিল কার কাছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কত ধারা? 406 ক। বুঝছেন? ওই যে লেখাইছিলাম শুরুতে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার আছে, ব্র্যাকেটে 406 ক, মনে আছে? জি। অন্যান্য যে কোনো নির্বাহী বা বিচারিক ম্যাজিস্ট্রেটের 122 ধারা আদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে হবে। ধরেন কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি 122 ধারায় জামানত প্রত্যাখ্যান করছে, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বস কে? জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তো করা যাবেই, প্লাস জেলা ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে চিফ জুডিশিয়ালের কাছেও করা যাবে। আবার বিচারিক ম্যাজিস্ট্রেট যদি, বিচারিক ম্যাজিস্ট্রেট মানে কি? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এনারা যদি 122 ধারায় প্রত্যাখ্যান করে, তাহলে আমরা নর্মালি জানি যে এনাদের বস হচ্ছে দ্বিতীয়, তৃতীয় বস হচ্ছে চিফ জুডিশিয়াল, মানে দ্বিতীয় তৃতীয় দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতো কোথায়? চিফ জুডিশিয়াল। আর প্রথম শ্রেণীর বিরুদ্ধে আপিল করতাম কোথায়? দায়রা জজ। কিন্তু এই জায়গায় প্রথম শ্রেণী প্রত্যাখ্যান করুক, দ্বিতীয় শ্রেণী প্রত্যাখ্যান করুক, তৃতীয় শ্রেণী প্রত্যাখ্যান করুক, আমি আপিল করব কার কাছে? সিজিএম এর কাছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, অথবা ডিএম। মানে এই জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হইলে সচরাচর তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের হেড জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যেমন যাওয়া যায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও যাওয়া যায়। ঠিক একই ভাবে যে বিচারিক ম্যাজিস্ট্রেট যদি প্রত্যাখ্যান করে, তাহলে চিফ স্যারের কাছেও যেরকম যাওয়া যায়, জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও সেরকম কি যাওয়া যাবে। এই বিধানটা 406 কতে আছে, ইম্পর্টেন্ট। তাহলে আবারও আমি বলি, দেখেন, সিএমএম মানে বুঝেন তো, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিজিএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ডিএম মানে কি? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এনারা প্রত্যাখ্যান করলে দায়রা জজের কাছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রত্যাখ্যান করলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। আর যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট প্রত্যাখ্যান করলে যাবো কার কাছে? জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এই হলো কথা। তো যেটা একটু এক্সেপশনাল সেটা হলো যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি 122 ধারায় আদেশ দেয়, আপিল কার কাছে? চিফ জুডিশিয়াল বা জেলা ম্যাজিস্ট্রেট। বুঝছেন? বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি 122 ধারায় প্রত্যাখ্যান করে আদেশ দেয়, তাহলে আপিল কার কাছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। ওই যে দাগাইলাম না, মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সরি, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি 122 ধারায় প্রত্যাখ্যান করে, তাহলে মেট্রোপলিটন কার কাছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। এই হলো কথা। আচ্ছা, এখন আমরা চলে আসি সর্বশেষ যে আপিলের 476 খ। 476 খ এর যে বিধানটা, এটা আমরা বিস্তারিত পড়ছিলাম যখন আমরা 195 ধারা পড়ছিলাম। আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিছিলাম, মনে আছে? ওই জায়গায় আমি একটু সংক্ষেপে বলি, আগে একটু পড়ি তারপর ব্যাখ্যা দিই। 476 বা 476 ক ধারায় কমপ্লেইন্টারের আবেদন প্রত্যাখ্যান করে আন্ডারলাইন করবেন, দেওয়ানি, রাজস্ব বা ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায়। ধারা কত? 476 খ। তো এটার অর্থ আসলে কি? ব্যাপক ব্যাখ্যা দিতে হয়, বাট সংক্ষেপে যদি বলি যে দেওয়ানি আদালতে, রাজস্ব আদালতে বা ফৌজদারি আদালতে কেউ মিথ্যা সাক্ষ্য যদি দেয়, কেউ জাল দলিল যদি দেখায়, তাহলে স্বয়ং ওটার নতুন একটা অপরাধ। তখন ওই জাল মামলা বা মিথ্যা সাক্ষ্য দানের মামলা ওই দেওয়ানি, রাজস্ব বা ফৌজদারি আদালতকে স্বয়ং বাদী হয়ে করতে হবে। এই জন্য আপনি ওই আদালতের দরখাস্ত দিবেন যে আপনি মামলা করেন 476 ধারায়। উনি যদি বললো যে না আমি মামলা করব না, তার মানে আপনার 476 দরখাস্ত কি হয়েছে? না মঞ্জুর হয়েছে। তাহলে আমার প্রতিকার কি? আপনি 476 কততে? খতে। আচ্ছা, ওনার কাছে মামলা দায়েরের জন্য আবেদন করছিলাম, উনি আমার দরখাস্ত প্রত্যাখ্যানও করে নাই, মঞ্জুরও করে নাই, ঝুলাই রাখছিল। তখন উনার উপরস্থ আদালতে গিয়ে আমি দরখাস্ত দিয়েছিলাম 476 কতে, মনে আছে কিনা? তাহলে উনার উপরস্থ আদালতে যে দরখাস্ত করলে তিনি যদি নামঞ্জুর করে দেয় 476 কতে, তাহলেও প্রতিকার কি? আপিল। তাহলে 476 বা 476 ক এই ধরনের আদেশ, এই ধরনের যদি এই ধারায় যদি নামঞ্জুর করে দেয়, তাহলে আপিল হবে কততে? 476 খতে। সাধারণত যে আদালত নামঞ্জুর করছে উনি যার অধীনস্থ, তার কাছে আপিলটা হবে 476 খতে। ধরেন সিজিএম যদি নামঞ্জুর করে, তাহলে আপিল হবে 476 খতে কার কাছে? দায়রা জজ। যদি দায়রা জজ নামঞ্জুর করে, তাহলে আপিল হবে কার কাছে? হাইকোর্টে। এরকম আর কি। দেখেন, বিচারিক আদালত যে আদালতের অধীনস্থ সেই আদালতে আপিল দায়ের করতে হবে। বিগত বছরের 2টা প্রশ্ন আছে বিবিআই, দীর্ঘদিন আসে না, আপনাদের আসতে পারে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 476 এর অধীন কমপ্লেইন্টারের আবেদন প্রত্যাখ্যান করে
দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। দেখেন প্রথমে যে যার এই সম্পর্কে ধারণা নাই, প্রথমে এইটা ভাববে কি যে এই প্রশ্নে মনে হয় ভুল আছে। কেন ভুল আছে? সে পড়বে যে 476-এর অধীন কমপ্লেইনদারের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত আদেশ। এই জায়গায় দেওয়ানি আদালত কেন দিবে? দিবে কে? ফৌজদারি আদালত নাকি? বাট অ্যাকচুয়ালি ভুল নাই। ওই যে দেওয়ানি আদালতে মিথ্যা সাক্ষ্য দিছিল, দেওয়ানি আদালতে জাল দলিল দেখাইছিল, তাহলে ওই জাল দলিলের মামলা করবে কে? দেওয়ানি আদালত। তাহলে দেওয়ানি আদালতে আমি দরখাস্ত দিছি 476 দ্বারাই, ওই কমপ্লেইনদারের আবেদন কি করছে? প্রত্যাখ্যান করছে। তাহলে প্রতিকার কি? আপিল। কত ধারায়? 476 খ ধারায়। তারপর যদি দেখেন ক্রিমিনাল প্রসিডিউর কোডের 476 ধারার অধীন কমপ্লেইনদারের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত আদেশ কি? আপিল যোগ্য। আপিল যোগ্য কত ধারায়? 476 খ। 476 খ। তো এই ছিল আজকে আমাদের পড়া, এতটুকুই। আগামীকাল চলে আসবেন। আগামীকাল আমাদের আপিল প্লাস রিভিশন সবই পড়বো। আমাদের আর দুইটা ক্লাস করবো ইনশাল্লাহ। 2 ক্লাস আমাদের ফৌজদারি কার্যবিধি শেষ হয়ে যাবে। আগামীকাল আমাদের 60 মার্কের পরীক্ষা আছে। পরীক্ষার সিলেবাস হলো ধারা 337 থেকে এই যে আজকে যতটুকু পড়লাম এই পর্যন্ত। যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, নাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।